আজকে হচ্ছে আমরা ছত্রাকটা পড়ে শেষ করব এবং এর মাধ্যমে আমাদের শৈবাল ছত্রাক পড়া শেষ হবে। এবং আজকের ক্লাসে আমরা এক্সট্রা রাইটার বলতে আমরা আলিম স্যারকে গুরুত্বটা দিচ্ছি এখানে। আলিম স্যারের ইনফো সহ আজকের ক্লাসে আমরা কভার করবো ইনশাল্লাহ। তো তোমাদের যে কাজটা, যে তোমরা একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং হচ্ছে তোমার প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দাও। প্রয়োজনে তুমি ক্লাস শেষে লাইভটা ডিলিট করে দিতে পারো, বাট ক্লাস থাকাকালে অন্তত তোমার বন্ধুরা ক্লাসটা দেখবে। এবং আমরা সবাই যারা হচ্ছে বন্যায় হচ্ছে আক্রান্ত হয়ে আছে, যারা হচ্ছে বন্যা কবলে, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করবো, ঠিক আছে? ক্লাসটা নিতে বাধ্য হচ্ছে কারণ আমাদের রুটিন দেওয়া। আমরা চাচ্ছি না যে যারা অন্তত সেফ আছে তারা অন্তত একটু পড়াশোনায় থাকুক। এবং আমার যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট তারা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছেও, তো তাদের জন্য দোয়া করবা। অনেক স্বেচ্ছাসেবকরাও দেখা যাচ্ছে যে রক্ষা করতে যে প্রাণ বাঁচাতে থেকে তারা নিজেরা মারা যাচ্ছে, তো তাদের জন্য আমরা দোয়া করবো, ঠিক আছে? দোয়ার উপরে কোনো কথা নাই, আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব পাশাপাশি আমরা দোয়া করবো, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে শুরুতে কিছু জিনিস ছবি আছে, এটা হাসান স্যারের বইয়ের ছবি। দেখতে পাচ্ছ বিলম্বিত ধসা রোগে আক্রান্ত আলু গাছের পাতা। তো পাতাগুলো দেখছো কেমন কুচকে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে সে আলুটা। তো আলু বুঝতে পারছো কেমন নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই এটা রোগে আক্রান্ত আলু। বিলম্বিত ধসা রোগে আক্রান্ত আলুর প্রশ্ন হচ্ছে, তো এই যে বিলম্বিত ধসা রোগ আলুর, মেডিকেলে প্রশ্ন আসবে আলুর বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী কোনটি? তুমি সারাদিন পড়ছো বিলম্বিত ধসা রোগের দায়ী হচ্ছে এই জীবাণু, তুমি সারাদিন বৈজ্ঞানিক নাম মুখস্থ করছো, বাট তুমি এটাই মনে রাখতে পারো নাই যে এটা আসলে শৈবাল দ্বারা হয়, ছত্রাক দ্বারা হয়। শৈবাল দ্বারা খুব বেশি রোগ হয় না, তাই এটা আগে বাদ দিয়ে দিবা। ব্যাকটেরিয়া দ্বারা হয় নাকি ভাইরাস দ্বারা হয়? মানে তুমি মেডিকেলে প্যাচ খাবা কোন জায়গায়, যখন প্রশ্ন আসবে এই রোগটি কোনটির মাধ্যমে ছড়ায়, ছত্রাকের মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে নাকি ব্যাকটেরিয়ার মাধ্যমে? আমাদের এই ক্লাস শেষে আমাদের প্রত্যেকটা গ্রুপে আমি একটা নোট দিব, নোটটা চেক করবা। ওইখানে কি লেখা থাকবে, কোন রোগ ভাইরাস দ্বারা হয়, কোন রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়, কোন রোগ শৈবাল দ্বারা হয়, কোন রোগ ছত্রাক দ্বারা হয়। কথা ক্লিয়ার? ওইটা যদি তুমি নোট করে ফেলো তো তোমার এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে বিলম্বিত ধসা রোগ আলু, ধানের অমুক রোগের জন্য কে দায়ী, ঠিক আছে? এই টাইপের প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। দাঁত রোগ খুবই পরিচিত, যারা আমরা মেসে থাকি একসাথে গাদাগাদি করে অনেকজন যখন একটা রুমে থাকে তখন এই টাইপের রোগগুলো হয়, দাঁত রোগ, ঠিক আছে? এগুলোর সামনে আমরা পড়াশোনা করব। এখানে বিভিন্ন ছত্রাকের বিষয় টিষয় দেওয়া আছে। ওকে, আমরা শুরুতে হচ্ছে ছত্রাকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জান। রাফি ভাইয়া তোমাদের শৈবাল যখন পড়াইছে তখন বলছে শৈবালগুলো হচ্ছে সবুজ। তুমি পুকুর পাড়ে পিছলা খাইয়ে পড়ে গেলা, কেন পড়ছো? পুকুর পাড়ে শ্যাওলা ছিল, তাই না? শ্যাওলাতে পিছলা খাইতো। তো এই শ্যাওলা যেটা সবুজ, সতেজ সবুজ, সতেজ শ্যাওলা, সতেজ শৈবাল, ঠিক আছে? ওই সবগুলো হচ্ছে শৈবালে পড়া। আর এখন আমরা যেটা পড়তেছি ছত্রাক, এটা সবুজ না, বিভিন্ন রঙের হতে পারে, এর বাঁচার জন্য আলোর প্রয়োজন হয় না। তো আমি প্রথমে একটু কিছু কথাবার্তা বলে নিই, এটা নিয়ে আমরা পরে আসবো, সমস্যা নেই। একটু খেয়াল করো সবাই। আমি এই অধ্যায়ের, যদিও রাফি ভাই এটা ঠিক করে দিচ্ছে তোমাদের, আমি তাও আরেকবার দেখাচ্ছি, এটা রিভিউ করাচ্ছি আগে ক্লাস থেকে। দেখো আমরা আমাদের বইয়ের অধ্যায়গুলোর নাম কেমন পাই, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে আমরা মানে ভাইরাসটা বাদ দিচ্ছি কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়। তারপর আমি দেখাই, যেহেতু আসছে ভাইরাসটাও লিখতেছি, ভাইরাসটাও পরে রাখলাম কারণ এটা কোনো কোষই না। ভাইরাসের পরে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর আমরা এখন বর্তমানে যেটা পড়তেছি 4-এর পরে 5 নাম্বার অধ্যায় শৈবাল, মানে হচ্ছে অ্যালগি, আমি বাংলায় লিখতেছি, অনেকে ইংলিশ বুঝবা না। শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, এরপরে 6ষ্ঠ অধ্যায় যদি যাও দেখবা ব্রায়োফাইটা বা মস, এবং এরপরে দেখবা হচ্ছে ফার্ন, এরপর হচ্ছে নগ্নবীজি, এবং সবার লাস্টে 7ম অধ্যায়ের লাস্ট পার্ট আবৃতবীজি। তো এই সিরিয়ালটা কিছু স্পেশালিটি আছে। কেমন স্পেশালিটি? একদম শুরুর যেটা, এই ভাইরাসের কোনো কোষ নাই, এটা হচ্ছে অকোষীয়, এটা হচ্ছে অকোষীয়, কোনো কোষ নাই। ওকে, অতি আণুবীক্ষণিক, নট আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাবা। আর ভাইরাস তুমি অনুবীক্ষণ দিয়েও দেখতে পারবা না, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, শক্তিশালীটা লাগে। এই ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আদিকোষী মানে কি? এদের যে সাইটোপ্লাজমে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই মানে কি? নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, এগুলো নাই। কার নাই? ব্যাকটেরিয়ার নাই। ওই শুধুমাত্র সাইটোপ্লাজমে রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো কিচ্ছু নাই, শুধু রাইবোজোম আছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আদিকোষী। এই যে শৈবাল, ছত্রাক, এগুলো দেখতেছো, এই সবগুলো হচ্ছে প্রকৃত কোষী,
ঠিক আছে, মানে অনেক সময় প্রশ্ন করে নিচের কোনটি আদিকোষী, তোমরা কনফিউশনে পড়ে যাও শৈবাল ছত্রাক মনে হয় আদিকোষী, না আদিকোষী একমাত্র হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও যে অ্যামিবা কেমন, অ্যামিবা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? অ্যামিবা, অ্যামিবার নাম শুনছো অবশ্যই। এই যে আমরা প্রথম তিনটা ব্যাকটেরিয়া, শৈবাল এবং ছত্রাক, সরি ব্যাকটেরিয়া না, শৈবাল, ছত্রাক আর হচ্ছে মস, আমি তো এখানে দেখাচ্ছি এই ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টার মধ্যে প্রথম তিনটাকে একটা পার্টে ভাগ করলাম, পরের তিনটাকে আরেকটা পার্টে ভাগ করলাম। কেন পার্টে ভাগ করলাম? এই যে তিনটা দেখতেছ শৈবাল, ছত্রাক এবং মস, এদের মূল দেহ, মূল দেহ মানে বুঝতেছো যে আমি দাঁড়ায় আছি, আমি ডিপ্লয়েড, আমি মানুষ, ঠিক আছে, আমাদের ক্রোমোজোম গুলো কেমন ডিপ্লয়েড মানে 2n, এদের যে মূল দেহ এরা হচ্ছে n বা হ্যাপ্লয়েড, এবং এরকম যারা হ্যাপ্লয়েড তাদেরকে বলা হয় গ্যামিটোফাইটিক। কি বলা হয়? গ্যামিটোফাইটিক। গ্যামিট মানে কি জানো? গ্যামিট মানে হচ্ছে ওই যে জনন কোষ যেগুলা, শুক্রাণু ডিম্বাণু, ওইগুলো তো সবসময় হ্যাপ্লয়েড, গ্যামিটোফাইটিক মানে হ্যাপ্লয়েড। ওকে, এবং এই যে ফার্ন, নগ্নবীজি আবৃত বীজি, এটা দেখো ফার্ন দেখতে অনুন্নত লাগতেছে, বাট সে আসলে কি, তার মূল দেহ ডিপ্লয়েড, তার মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড 2n, ঠিক আছে, ডিপ্লয়েড। এবং এটাকে বলা হয় স্পোরোফাইটিক। কি বলা হয়? স্পোরোফাইটিক। এগুলো নোট করবো অবশ্যই। এবং আরেকটা মজার পড়া দেখাই, এই যে এই তিনটা, কোন তিনটা? শৈবাল, ছত্রাক, মস, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই। কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন টিস্যু। ভাস্কুলার টিস্যু নাই, কারণ এরা অনুন্নত। আর এই যে এগুলো তো উন্নত, তাহলে এদের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েম আছে। তোমার তো একবারে পড়া হয়ে গেল। যদি প্রশ্ন করে নিচের কোনটিতে ভাস্কুলার টিস্যু আছে বা নাই, ছত্রাকের মধ্যে আমরা অলরেডি বুঝলাম যে নাই, যে বৈশিষ্ট্য পড়াশোন ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলা হচ্ছে তোমার থ্যালয়েড। থ্যালয়েড মানে হচ্ছে তোমার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, ঠিক আছে, থ্যালয়েড বলতে পারো, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, আর এদেরকে হচ্ছে বিভক্ত করা যায়। ওকে, তো আমরা একটু বেসিক থেকে কথাবার্তা বললাম শুরুতে, এখন আমাদের মূল পড়ায় আমরা যাচ্ছি। ছত্রাক, ছত্রাক আমরা বললাম একমাত্র ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়ার পরে যে কয়টা, প্রত্যেকটা হচ্ছে প্রকৃত কোষী, তাই না? প্রত্যেকটা হচ্ছে প্রকৃত কোষী। আমরা বলতে পারি নিউক্লিয়াস যুক্ত, প্রকৃত নিউক্লিয়াস আছে, ব্যাকটেরিয়ার মতো না। ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল আছে শৈবালে, নট ছত্রাকে, বা পার্থক্যের মধ্যেও দেখবো। কিন্তু যেহেতু সে ক্লোরোফিল বিহীন, তার বেঁচে থাকার জন্য আলো মাস্ট না, শৈবালের জন্য আলো মাস্ট, আলো থাকতে হবে, তাকে ফটোসিনথেসিস করতে হবে। ওকে, অভাস্কুলার, অভাস্কুলার মানে একটু আগে বললাম না, ভাস্কুলার বান্ডল নাই। উপরের তিনটা, কোন তিনটা? উপরের তিনটা শৈবাল, ছত্রাক এবং মস, এদের হচ্ছে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার বান্ডল নাই। নিচের তিনটার আছে। ওকে ফাইন, পরের পয়েন্টে যাচ্ছি আমরা। হাইফি সমৃদ্ধ মাইসিলাম, এটা আসতেছি সামনে যখন আমরা দৈহিক গঠনে যাব, এটা আমাদের আসতেছি, সমস্যা। আচ্ছা, এই যে দেখো সুকেন্দ্রিক নামে একটা কথা আছে। সুকেন্দ্রিক মানে কি? একটা কোষের কেন্দ্র বলা হয় নিউক্লিয়াস। একটা কোষের কেন্দ্র কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। তো সুকেন্দ্রিক মানে কি? তার যে কেন্দ্রটা বা নিউক্লিয়াসটা, এটা সু মানে ভালো, মানে ঠিক আছে, তার মানে এটা ব্যাকটেরিয়ার মতো আদিকেন্দ্রিক না, সে হচ্ছে সুকেন্দ্রিক, প্রকৃত কোষী। ওকে, আচ্ছা, ছত্রাকের বাসস্থান। তো একটু আগে একটা কথা বললাম যে আমরা যখন একসাথে গাদাগাদি করে মেসে থাকি, তখন পরিবেশ স্যাঁতসেঁতে থাকে, নোংরা পরিবেশ থাকে, এইসব জায়গায় কি হয়? দাঁত রোগ হয়। কারণ কি? এইসব জায়গায় ছত্রাক জন্মায়। ভেজা জায়গাগুলা, মনে করো তুমি একটা খাবার অনেক দিন ধরে রেখে দিছো, এই খাবারে তোমার বাতাস থেকে আর্দ্রতায় কি আসবে? ছত্রাক আসবে। তাই আমরা বলতে পারি আর্দ্রতা এইসব জায়গায় কি ছত্রাক বসবাস করে। মূলত ছত্রাক অনেক জায়গায় বসবাস করতে পারে। ওকে, এখানে কিছু পড়া আছে, মধু ছত্রাক বা হানিমাস্য, এগুলোর মধ্যে আমি আসতেছি। ওকে, আমার আলাদা করে নোট করা আছে। দেখতেছো ছত্রাক বা ফানজাই, এইগুলা হচ্ছে তোমার হ্যান্ড নোট, একদম মূল যে টপিকগুলা, বইয়ের যে লাইনগুলা এখানে একদম সাজায় দেওয়া আছে, এখান থেকে দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে ছত্রাকের কিছু সংজ্ঞা আমরা জানি। কিরকম সংজ্ঞা? মাইকোলজি। আমরা শৈবাল যখন পড়ি, তোমরা একটু কমেন্ট করো তো, শৈবাল বিদ্যাকে কি বলে? যদি আমরা বলি ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে মাইকোলজি বলে, এই যে মাইকো, একটু পরে তোমরা দেখবা মাইকোরাইজা, মাইকোরাইজাল ছত্রাক, মাইকো মানেই ছত্রাক। শৈবাল বিদ্যাকে কি বলে? একটু কমেন্ট করো। ওকে, ছত্রাকের প্রতিকূল অবস্থা অতিক্রমে সাহায্য করে কোনটা? তো এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু আমাদের হাসান স্যারের বইয়ে নাই, এগুলো হাসান স্যারের বইয়ে নাই। এই যে কয়েকটা তথ্য, ঠিক আছে, ম্যাক্সিমাম আছে, বাট যেগুলো নাই এগুলো আলিম স্যারের তথ্য। তো তুমি কি করবা? যদি পারো এটাকে প্রিন্ট করে নিও,
খুব বেশি টাকা লাগবে না। আর যদি প্রিন্ট করতে না পারো নিজে নোট করে নিও, ঠিক আছে? বিশেষ করে আমি নোট করার ক্ষেত্রে যে গাইডলাইনটা দিই, এক্সট্রা চ্যাপ্টারগুলো শর্টে পড়ো নাই, কলেজ লাইফে শর্টে পড়ো নাই, এমন যে চ্যাপ্টারগুলো আছে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো লিখে পড়ো। কেন লিখে পড়ো? একবার লেখা সমান 10 বার পড়া। তুমি যদি একটা চ্যাপ্টারের নোটগুলো একবার করে ফেলো, দেখবা তোমার এখানে কোনো প্যারা নাই, এক্সামের পরে ইজিলি তুমি ভুলগুলো আইডেন্টিফাই করতে পারতেছো। ওকে, তো বিশেষ করে আমার এই নোটগুলো থেকে হেল্প নিবা, আমি তো নোট করেই দিছি, এটা তুমি নোট করে ফেলো, শেষ। তোমার কষ্ট করে বই খুঁজে খুঁজে নোট করতে হলো না। ওকে বাই। তাহলে নেক্সট আমরা দেখবো হচ্ছে কনিডিয়া। কনিডিয়া জিনিসটা কি? হাইফার মাথায় উৎপন্ন স্পোর, নগ্ন স্পোর, কথা আছে স্পোর জিনিসটা মনে রাখলে না। তাহলে আমাদের প্রশ্ন যে ভাইয়া হাইফা জিনিসটা কি, তাই না? তা প্রশ্ন আসতে পারে না যে ভাই বুঝলাম যে হাইফার মাথায় উৎপন্ন স্পোর হচ্ছে কনিডিয়া, হাইফা জিনিসটা কি? ওকে, তো আমি একটা ছবি নিয়ে আসছি, আশা করি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাইফা অফ ফানজাই, ফানজাই মানে ছত্রাক। ওকে, তো এই যে এই পুরোটা হচ্ছে একটা ছত্রাকের বডি, ঠিক আছে? পুরো বডিটাকে আমরা বলতেছি মাইসেল। কি বলতেছি? মাইসেল। তো এই যে এইখানে দেখতেছো কিছু আঙ্গুলের মতো অংশ, আমরা আঙ্গুল দিয়ে হাই দিই, তাহলে এগুলো হচ্ছে হাইফা। যদি আমি একদম বেসিক থেকে বলতে চাই জিনিসগুলো কি, বই থেকে দেখাই দিন, আগে বুঝো যে কি। আমরা আঙ্গুল দিয়ে হাই দিই, এগুলো হচ্ছে হাইফা। এই হাইফা গুলো দেখো মাঝে মাঝে সেপারেট করা, সেপারেট মানে বুঝতেছো আলাদা করা। সেপারেট করছে যে অংশগুলো তার নাম হচ্ছে সেপ্টা। বহু বচনে সেপ্টা, অনেকগুলো সেপ্টা। এক বচনে সেপ্টাম, এক বচনে শেষে আম যুক্ত হয়, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ওকে, তাহলে যেটা সেপারেট করছে হাইফা গুলোকে তার নাম সেপ্টা। আর হাইফা হচ্ছে শরীরের যে বিবর্তিত অংশগুলো আমার আঙ্গুলের মতো। ওকে, তাহলে এটা যদি এখন বুঝো, এখন আমরা একটু দৈহিক গঠনে আসি। দেখো এখন তুমি বুঝো কি, এইখানে দেখো তো কি লেখা, তো দেখো তো কি লেখা। ছত্রাকের সূত্রাকার শাখাকে এক বচনে হাইফা বলে। ছত্রাকের সূত্রাকার শাখাকে এক বচনে হাইফা বলে। আমাদের আঙ্গুল যেমন আমাদের শাখা, এরকম। ওকে, এই যে হাইফার প্রস্থ প্রাচীর মানে হাইফা গুলো, হাইফার প্রাচীর গুলো কি দিয়ে আলাদা করা থাকে? প্রস্থ প্রাচীর গুলো কি দিয়ে আলাদা করা থাকে? সেপ্টা। প্রস্থ প্রাচীর মানে কি? প্রাচীর আলাদা করা। সেপ্টা মানে কি? সেপারেট করছে। ওকে ফাইন, দুই তথ্য শিখলাম। ছত্রাকের মূল দেহকে কি বলে? মাইসেলিয়াম। মাইসেলি বললাম না? মাইসেলিয়াম এক বচনে, এক বচনে কি? মাইসেলিয়াম। মূল, আমার যেমন ফুল বডি দেখতেছো, এরকম ছত্রাকের যে ফুল বডি তার নাম হচ্ছে মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম থেকে যে সূত্রাকার অংশগুলো বেরিয়েছে আমার আঙ্গুলের মতো তার নাম হচ্ছে হাইফা। হাইফা গুলোকে যে সেপারেট করছে তার নাম হচ্ছে সেপ্টা। প্রস্থপ্রাচীর গুলো সেপ্টা। তিনটা বেসিক ক্লিয়ার, তিনটা ওয়ার্ড ক্লিয়ার। ওকে, এরপর দেখো এই যে মাইসেলিয়ামে অবস্থিত হাইফা গুলো যখন প্রস্থপ্রাচীর বিহীন হয়, প্রস্থপ্রাচীর বিহীন মানে কি? আবার চলো ওই ছবিতে যাই। এইখানে দেখতেছো প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস আছে, আছে কিনা? তুমি দেখতে পারো, দেখো দেখছো নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস আছে এগুলোর মধ্যে। কোষ যেহেতু, আমি তো বললাম এটা তো প্রকৃত কোষই, নিউক্লিয়াস আছে। এখন তুমি মনে করো এই পুরোটা একটা হাইফা, মাঝখানে কোনো সেপ্টা নাই, তাহলে আমি বলতে পারি না হাইফার মধ্যে একটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস, তিনটা নিউক্লিয়াস, মানে অনেকগুলো নিউক্লিয়াস। বুঝছো তো কিনা বিষয়টা? যখন সেপ্টা থাকবে না, প্রস্থপ্রাচীর থাকবে না, একটা হাইফাতে বা একটা ছত্রাক দেহে একই কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। তো যখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হয় তার নাম হয় সিনোসাইটিক। উদ্ভিদের ক্ষেত্রে নাম হয় সিনোসাইটিক, আর প্রাণীর ক্ষেত্রে নাম হয় প্লাজমোডিয়াম। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে নাম হয় সিনোসাইটিক আর প্রাণীর ক্ষেত্রে নাম হয় প্লাজমোডিয়াম। তো যেহেতু ছত্রাকের মূল দেহের নাম মাইসেলিয়াম, ছত্রাকের মূল দেহের নাম কি? মাইসেলিয়াম, এবং এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকতেছে, তাই না? তো তার নাম কি হবে? সিনোসাইটিক মাইসেলিয়াম। কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। ওকে, এটার উদাহরণ দেওয়া আছে, দেখবা স্যাপ্রোলেগনিয়া। মনে রাখবা সিনোসাইটিক স্যাপ্রোলেগনিয়া। ওকে, সিনোসাইটিক স্যাপ্রোলেগনিয়া, মিলা পড়বা। ওকে, দেখো আরো কিছু ওয়ার্ড আছে। হস্টোরিয়াম। তো মনে করো তুমি খাবার কিনে রাস্তা দিয়ে হেঁটে আসতেছো, তোমার বন্ধু তোমার খাবারটা টন করে নিয়ে গেল, টান দিয়ে নিয়ে গেল, তোমার বন্ধুকে তোমার শত্রু হয়ে গেল, না এই আমার খাবার দিয়ে দৌড়াইবে না। তো দেখো পোষক দেহ থেকে, মানে তুমি হইলা পোষক দেহ, খাদ্য শোষণকারী, তোমার খাদ্য নিয়ে গেছে তোমার বন্ধু, তো বন্ধু আর বন্ধু নয়, বন্ধু হয়ে গেছে হস্টাইল, মানে শত্রু। শত্রু মানে হস্টাইল, ইনিমি, জানো কিনা? হস্টাইল। তাহলে হস্টাইল থেকে হচ্ছে হস্টোরিয়াম। তাহলে যখন তোমার খাদ্যটা শোষণ করে নিবে তখন সেই হাইফার নাম হবে হস্টোরিয়াম। ওকে, গেল এইটা। তো এই যে দেখো
তোমার হচ্ছে তোমার কি করছে, খাবারটাকে নিয়ে চলে গেছে, খাবারটা নিয়ে চলে গেছে। তো উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে ফাইটোফথোরা, ফাইটোফথোরা। তো তোমার থোড়া থোড়া খাবার ছিল যেটা নিয়ে চলে গেছে, থোড়া থোড়া তুমি জিনিস কিনছো সে নিয়ে চলে গেছে, হিন্দি তো মনে রাখতে পারো। ওকে, পরিবেশ থেকে, একটা হচ্ছে পোষক দেহ থেকে, মানে তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে, ছত্রাকের ক্ষেত্রে অন্য কোনো একটা প্রাণী বা জীবের কাছ থেকে। পরিবেশ থেকে যদি খাদ্য সংগ্রহণ করে তার নাম হচ্ছে রাইজয়েট। এই রাইজয়েট হচ্ছে মূলের মতো, ঠিক আছে, অয়েড মানে হচ্ছে মতো। তো এত বেসিকে যাবো না, এত কিছু লাগবে না, জাস্ট মাথায় রাখবো মূলের মতো। পরিবেশ, মূল কই থাকবে? আকাশে থাকবে, মূল তো পরিবেশেই থাকবে, মাটিতে থাকবে, মাটি তো পরিবেশের অংশ। ওকে, গেল। এরপর দেখো, যদি এটা কখনো রশির মতো গঠন করে, এই যে হাইফাগুলা যদি রশির মতো শক্ত হয় তার নাম হচ্ছে রাইজোমর্ফ। ফতে মনে রাখবা ফিতা, ফিতা মানে তো রশি বা দড়ি, তাহলে রশি মানে হচ্ছে দড়ি বা ফিতা, এই ফতে হচ্ছে রাইজোমর্ফ। আশা করি কিওয়ার্ড গুলো তোমার ক্লিয়ার হচ্ছে। হস্টোরিয়াম হচ্ছে হস্টাইল, তোমার বন্ধু তোমার কাছ থেকে নিয়ে গেছে, মানে পোষক দেহ থেকে নিয়ে গেছে। রাইজোট হচ্ছে মূলের মতো, তার মানে পরিবেশ থেকে। আর এই যে রশি মানে হচ্ছে ফিতা, ফিতা মানে রাইজোমর্ফ। ওকে, এটা হচ্ছে অ্যাগারিকাস। এই অ্যাগারিকাস নিয়ে আমরা বিস্তারিত পড়বো, অ্যাগারিকাস নিয়ে আমরা বিস্তারিত পড়বো সামনে। ওকে, ফাইন। এরপর দেখতে পাবো যে জালের মতো যখন থাকবে, জাল, দেখো মাইকোরাইজাল, মানে যেটা জালের মতো তার নামের মধ্যে আছে জাল, ঠিক আছে, নামের মধ্যে কি আছে? জাল। ওকে, এবং এটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া কিন্তু দুইটা, এখানে পাইছিলাম, এখানে পাইছিলাম। উদাহরণগুলো খুব বেশি আসে না, নামগুলো গুরুত্বপূর্ণ যে কোনটা কি। ওকে, এরপর দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদের জন্য এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। মানে মাইক্রোরাইজাল ছত্রাকগুলা যে জালের মতো গঠন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এরা খনিজ দ্রবণ, বিশেষ করে ফসফরাস সরবরাহ করে। ধরো মেডিকেলে প্রশ্ন আসলো, ছত্রাক বিশেষ করে কোন খনিজ দ্রবণটি উদ্ভিদকে সরবরাহ করে? ফসফরাস, নাইট্রোজেন, ক্লোরিন, বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে, পারে কিনা? ফসফরাস গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে ছত্রাক, ছত্রাক কি খাদ্য সঞ্চিত রাখে? গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, এই জিনিসগুলো কিন্তু আমাদের নোট করা আছে। দেখো এখান থেকে তুমি দেখলে পড়তে পারবা। ওকে, এবং আমি এখান থেকে দুইটা জিনিস পড়াই, সামনে এটা আছে আমাদের, সামনে পাবো। একটা হচ্ছে হলোকার্পিক ছত্রাক, আর একটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। তো আমরা তো আসলে এই যে বুঝতে পারছি যে একটা ছত্রাকের একটা দেহ আছে, নাম হচ্ছে কি? মাইসেলিয়াম। যদি ছত্রাকের এই সম্পূর্ণ দেহ, হোল বডি, সম্পূর্ণ দেহ মানে কি বলতেছি? হোল বডি যদি জনন কাজে অংশগ্রহণ করে, আমাদের কিন্তু সম্পূর্ণ বডি জনন কাজে অংশগ্রহণ করে না, নির্দিষ্ট জনরঙ্গ আছে, সেই জনরঙ্গ জনন কাজে অংশগ্রহণ করে। কিন্তু যদি কোনো ছত্রাকের সম্পূর্ণ দেহ, সমস্ত কোষ্ঠী বা সম্পূর্ণ দেহই যদি জনন কাজে ব্যবহৃত হয়, তার নাম হোল থিকা, মনে রাখবা, হলোকার্পিক। কি বললাম? হোল থিকা মনে রাখবা, হলোকার্পিক। ওকে, ওকে, হ্যাঁ, সব স্লাইড তোমাদের দিয়ে দিব, হ্যান্ড নোট যা পড়াচ্ছি A to Z ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবা, কোনো প্যারা নাই, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তো কি বললাম? যে যদি পুরো দেহটা, হোল মানে হলোকার্পিক। ওকে, ফাইন। ইউকার্পিক, এই যে ইউকার্পিক থেকে আমি একটা টেকনিক দিব, এটা হচ্ছে দেহের অংশ বিশেষ। তুমি বুঝো, দুইটা দেশও হইতে পারে, একটা হইতে পারে ফুল দেহ, আর একটা হইতে পারে কিনা ফুল দেহ না, দেহের একটা নির্দিষ্ট অংশ। কিন্তু ফুল দেহ যদি হয় হলোকার্পিক, নির্দিষ্ট অংশ কি হবে? ইউকার্পিক। ওকে, এটার উদাহরণটা মনে রাখা আমি টেকনিক দিচ্ছি। দেখো ইউ দেখতে কিরকম? আচ্ছা, এটা দেখতে কিসের মতো লাগে দেখো তো? জিব্বার মতো লাগে না? জিব্বা থেকে কি বের হয়? স্যাপ বের হয়, স্যাপ থেকে স্যাপ্রোলেগনিয়া, ঠিক আছে, এটা একটা টেকনিক। ইউ মানে যে ইউ দেখতে জিব্বার মতো, জিব্বা থেকে স্যাপ আসে, স্যাপ মানে স্যাপ্রোলেগনিয়া। ওকে, ফাইন। আর যে হলোকার্পিক, এটা হচ্ছে সিনটেট্রিয়াম, ঠিক আছে। তো যদি এটা স্যাপ্রোলেগনিয়া হয়, এটা তো এমনি মনে রাখতে পারবা। ওকে, ফাইন, গেল। এরপর হচ্ছে তোমার এই যে কিছু ওয়ার্ড আছে, এগুলো সামনে আমরা পাবো, ঠিক আছে, কোনো প্যারা নেই, এগুলো আনসারি ইনফরমেশন। আচ্ছা, এই যে দেখতেছো এখানে কি আছে? ছত্রাকের বৈশিষ্ট্য। তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা আমরা পড়ে ফেলছি, বিশেষ হয় না? বিশেষ হয় না কাদের? দেখো 6 নাম্বার পয়েন্ট দেখো, ছত্রাকের ভাস্কুলার টিস্যু নেই, পড়ছি কিনা? ছত্রাক ক্লোরোফিল বিহীন, পড়ছি। অসবুজ, সবুজ তো শৈবাল, শৈবাল হচ্ছে সবুজ। শালক সংশ্লেষণে অক্ষম, কারণ সে সবুজ না। অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ হচ্ছে তোমার ওই আবৃতবিধির আক্রান্ত মূলত সবাই তোমার হচ্ছে অপুষ্পক উদ্ভিদই, ঠিক আছে, তোমার শৈবাল ছত্রাক সব অপুষ্পক উদ্ভিদ, তো এটা টানা নেই। আচ্ছা, মৃতদেবী, পরদেবী বা মিথদেবী। আচ্ছা, এগুলো একটু ব্যাখ্যা করি। মৃত মানে হচ্ছে ধরো কোনো কাঠ পচে গেছে, কোনো প্রাণী মরে গেছে, সেখান থেকে সে পুষ্টি নেয়। পরজীবী মানে কি? দাঁত দ্রব হিসেবে আমাদের শরীরে বসবাস করতেছে। আর মিথদেবী মানে কি? একসাথে বলছে মাইক্রোরাইজাল ছত্রাক। মাইক্রোরাইজাল ছত্রাকের নাম বললাম না? মাইক্রোরাইজাল উদ্ভিদের
মূলের চারপাশে জালের মতো গঠন তৈরি করতেছে সে, এগুলো বলা হচ্ছে মিথজীবিতা, দুইজনই উপকার পায়, কারো কেউ কোনো ক্ষতি করে না। ওকে ফাইন, এটাই গেল। এরা সুকেন্দ্রিক, পড়াইছি কিনা ব্যাকটেরিয়া বাদে বাকি নিচে সবগুলো কি সুকেন্দ্রিক পড়াইছি। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এটা একটা টেকনিক আছে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এই প্রশ্নটা। ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দিয়ে গঠিত? ছত্রাকের কতে হচ্ছে কাইটিন, ঠিক আছে, ছত্রাকের কতে হচ্ছে কাইটিন, শেষ। ওকে, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি মনে রাখবা, ছত্রাক মানুষের সাথেও বৈশিষ্ট্য আছে, উদ্ভিদের সাথেও বৈশিষ্ট্য আছে। মানে ছত্রাক এমন একটা জিনিস যার মানুষের সাথেও মিল, আবার উদ্ভিদের সাথেও মিল। তাই ছত্রাককে আলাদা একটা রাজ্যে ভাগ করা হয়েছে যার নাম হচ্ছে ফানজাই। তাকে প্লান্টেও দেওয়া হয় নাই, তাকে এনিমেলের মধ্যেও দেওয়া হয়নি, কথা বুঝতে পারছো? তাকে আলাদা রাজ্যে ভাগ করা হয়েছে ফানজাই। তো মানুষের সঞ্চিত খাদ্য কি? উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর মানুষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আমাদের পেশি আর হচ্ছে লিভারে জমা থাকে, রাইট, গ্লাইকোজেন। আর এই যে গ্লাইকোজেন, এটা ছত্রাকের মধ্যেও জমা থাকে। ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, তার মানে ছত্রাক আর মানুষ কি? আজকে তুই তোমার বন্ধুরে তুমি বকা দিতে পারি, তুই তো ছত্রাক। কেন তুই ছত্রাক? কারণ তুই গ্লাইকোজেন সঞ্চয় করস। ওকে ফাইন। তাহলে তৈলবিন্দু, ঠিক আছে, ছত্রাক হচ্ছে তৈলবিন্দু, ভলিটিন এগুলা সঞ্চয় করতে পারে। ওকে ফাইন। ছত্রাকের জননাঙ্গ এককোষী। আচ্ছা, এদের দেহ কিন্তু বহুকোষী হইতে পারে, দেহ বহুকোষী হইতেছে, বাট জননাঙ্গ কি? অলওয়েজ ইউনিসেলুলার। তো কেন মনে রাখবা? মানুষের জননাঙ্গ কয়টা? একটা। জননাঙ্গ তো একটা, এনে মনে রাখবা যে একটা থেকে মনে রাখবা জননাঙ্গ হচ্ছে এককোষী। মানুষের ছত্রাকে মিল আছে এমনি। আচ্ছা, যেহেতু এদের জননাঙ্গ এককোষী, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট কখনো বহুকোষী হবে না। বুঝে যাচ্ছে জননাঙ্গ হচ্ছে এককোষী, জাইগোট কেমনে বহুকোষী হবে? এই স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় এককোষীর ভিত্তিতে বহুকোষী কেমনে আসবে? এমনি মনে রাখবা, ঠিক আছে? ওকে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়, তো মাথায় রাখবা স্পোরগুলো মেনলি হ্যাপ্লয়েডই হয়, স্পোরগুলো মেনলি হ্যাপ্লয়েডই। ওকে, জাইগোটে মিওসিস বিভাজন হয়, এই জিনিসটা আমি একটু বুঝি। জাইগোটে মিওসিস বিভাজন হয়, এটা কি? এটা একটু বুঝাই তোমাদের, দাঁড়াও। দেখো, আমরা বলছি যে শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, যদি এটা কোষ বিভাজনে পড়া তাহলে এখানে এক মিনিট দেখা দিচ্ছে। তারপর হচ্ছে মস, এদের মূল দেহ হ্যাপ্লয়েড, মূল দেহ হ্যাপ্লয়েড, এই কথাটা মাথায় রাখো, মূল দেহ হ্যাপ্লয়েড। ওকে ফাইন। আমরা জানি যে যৌন কোষগুলো আছে, শুক্রাণু, যৌনচরণের ক্ষেত্রে শুক্রাণু এটাও হ্যাপ্লয়েড, ডিম্বাণু এটাও হ্যাপ্লয়েড, রাইট? আচ্ছা, শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে, জাইগোটটা অলওয়েজ ডিপ্লয়েড। খেয়াল করো, জাইগোট ডিপ্লয়েড বলছি, বহুকোষী কিন্তু বলি নাই। জাইগোট ডিপ্লয়েড বলছি, বহুকোষী বলি নাই। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। বহুকোষী এক জিনিস, ডিপ্লয়েড অনেক জিনিস। ডিপ্লয়েড মানে 2n, আর বহুকোষী মানে কি? কোষ। এটা এক জিনিস না, পেছাবা না। ওকে, গেল। তাহলে এই যে জাইগোটটা 2n, কিন্তু মূল দেহ কি? n। তাহলে জাইগোটটা এমন একটা বিভাজন হইতে হবে যাতে n হয়ে যায়, 2n থেকে n হয়। কোন বিভাজনে? মিওসিস বিভাজনে। এই জন্যই বলা হয় যে এদের মধ্যে জাইগোটিক মিওসিস হয়। আর মানুষের ক্ষেত্রে বা উন্নত প্রাণীর ক্ষেত্রে, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ 2n থাকে, সেখান থেকে জনন কোষগুলো তৈরি হওয়ার সময় মায়োসিস হয়। আশা করি বেশি ক্লিয়ার। তাহলে এই যে অনুন্নত উদ্ভিদ এবং অনুন্নত প্রাণী, তাদের ক্ষেত্রে জাইগোটের মধ্যে মিওসিস হয়, তাই এদের বলা হয় জাইগোটিক মিওসিস। ওকে ফাইন, গেল। বুঝতে পারছি আমরা জাইগোটে মিওসিস হয়। অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি গ্রহণ করে, এটা খুবই কমন, এটা পরীক্ষা আসার মতো। শোষণ, এবং আমরা বলছি যে যদি পরিবেশ থেকে শোষণ করে তার নাম কি? কমেন্ট করো। যদি পোষক দেহ থেকে শোষণ করে তার নাম কি? কমেন্ট করো। ওকে, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু দেখবো, আমি দেখি কে কে কমেন্ট করেছে। এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা, মানে তুমি যদি বরফের মধ্যে ছাড়া দাও তাও তারা বেঁচে যাবে। তুমি যাদেরকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ছাড়া দাও তাও এরা বেঁচে যাবে। এটা বলো অভিযোজন ক্ষমতা। ওকে ফাইন। ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। থ্যালোফাইটা মানে বলছিলাম থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তুমি কখনো কোনো ছত্রাকে দেখছো যে এমনি মূল কাণ্ড পাতা দিয়ে দাঁড়ায় আছে গাছের মতো? না। ওকে, এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত। হাইফি কোনগুলো দেখাইছি, এই যে হাই ফাইভ দেওয়ার মতো। ওকে, মার্গুলিস এই ছত্রাকের যে রাজ্য, এটাকে 5টা ফাইলাম বা 5টা রাজ্যে ভাগ করছে। তো হচ্ছে তোমার 5টা অংশে ভাগ করছে। তো এটা তোমার জাস্ট রিডিং দিয়ে দিবা, লেস ইম্পর্টেন্ট। এগুলো আমরা পড়ে ফেলছি। ছত্রাকে 2 গঠন পড়ে ফেলছি না? বলো। এই যে দেখো, ছত্রাকের বৈশিষ্ট্য নোট করা আছে একদম, যা যা লাগে সবকিছু নোট করা আছে, পড়ে ফেলবা।
শোষণ প্রক্রিয়া, খাদ্য গ্রহণ, ঠিক আছে, করে ফেলবা। ছত্রাক জাতীয় কিছু আমরা উদাহরণ দিছি, ঠিক আছে, ছত্রাকের কিছু উদাহরণ দিছি, যেমন সবচেয়ে বেশি আসে কোনটা, ইস্ট, পাউরুটি ফুলাতে কাজে লাগে, ঠিক আছে, মোল্ড, এগুলো একটু বেশি আসে। মাশরুম হচ্ছে ছত্রাক, ঠিক আছে, তো এগুলো রিডিং দিয়ে ফেলবা, তোমার পড়া ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এই যে আমরা এটার মধ্যে আসছিলাম যে আলোক বিচ্ছুরণ ঘটায় এমন একটা ছত্রাকের নাম হচ্ছে আর্মিলারিয়া। আর্মিরা কি করে? আর্মিরা টর্চ লাইট মানে দেখে এই ডাকাত আছে নাকি, বর্ধমানে তাদের বেশি চলতেছে। আর্মিরা কি করে? টর্চ লাইট মানে দেখে ডাকাত আছে নাকি। তো আর্মিরা কি করে? আর্মিরা হচ্ছে আলোক বিচ্ছুরণ ঘটায়, আর্মিরা আলোক বিচ্ছুরণ ঘটায়। তো এই বিষয়টা আমাদের যে হানি মাশরুমের মধ্যে দেখো পড়া আছে, হানি মাশরুমের মধ্যে আমরা এই পড়াটা পাবো। তো দেখাচ্ছি, দাঁড়াও। আর্মিলারিয়া যে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মধু ছত্রাক বা হচ্ছে হানি মাশরুম, আর্মিলারিয়া, দেখতেছো পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে এটাকে গণ্য করা হয়, ঠিক আছে। এর বয়সটা দেখবা এবং এটা কতটুকু স্থান জুড়ে আছে এটা দেখবা, ঠিক আছে। এই যে মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা বয়স আর হচ্ছে কত স্থান জুড়ে আছে, এটা পড়লে আর কিছু লাগবে না। ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার, বৈশিষ্ট্য পর্যন্ত ক্লিয়ার এবং দৈহিক গঠন পর্যন্ত ক্লিয়ার। দৈহিক গঠন আমি ট্রিক সহ পড়া দিয়েছি, এমনি পড়বা, আমি যেটা পড়াইছি এমনি পড়বা। ওকে, ছত্রাকের বৈশিষ্ট্য ক্লিয়ার, দৈহিক গঠন ক্লিয়ার। এখান থেকে দেখো কিছু পয়েন্ট আছে, রাইজোইড কি, হস্টেরিয়াম কি, সবকিছু একদম, রাইজোমর্ফ কি, সবকিছু এখানে লেখা আছে। ওকে, পড়ে ফেলবা। ওকে, এবং রাইজোমর্ফের উদাহরণটাও কি লেখা আছে, আমার এটা পড়ে ফেলবা। ওকে ফাইন, এবং হাইফা আমরা বুঝছি। এখন আমরা যাব আলিম স্যারের বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছত্রাক থেকে। কোথায় যাব? আলিম স্যারের বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এটা আমার বন্ধু আসছে ক্লাসে, সিয়াম। ওয়ালাইকুম সালাম। সিয়াম কেমন আছে? ঠিক আছে, আমার কলেজ লাইফের বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতাম সেকশন। ওকে, সে এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো ছত্রাক বৈচিত্র্য এখান থেকে তোমার হচ্ছে যে দেখো কিছু নাম আছে, চেনা লাগে কিনা, এই বছর প্রশ্ন আসছে, লাস্ট ইয়ার প্রশ্ন আসছে, দেখো তো চেনা লাগে কিনা। থলি ছত্রাক চেনা লাগে, থলি ছত্রাক, স্যাক ফানজাই, স্যাক মানে থলি, জানো। মুগুর ছত্রাক, মুগুর মানে ক্লাপ মানে হচ্ছে মুগুর, ঠিক আছে। কিছু উদাহরণ আছে, এখানে উদাহরণগুলো তেমন গুরুত্বপূর্ণ না, বিষয়ের ভিতরে পড়াগুলো গুরুত্বপূর্ণ। অসম্পূর্ণ ছত্রাক, ইউ আর নট পারফেক্ট, ইউ আর ইমপারফেক্ট, ঠিক আছে। ইমপারফেক্ট মানে অসম্পূর্ণ। আচ্ছা, জাইগোট ছত্রাক। তো দেখাগুলো কিন্তু হাসান সাহেব নামগন্ধ নাই আছে, কিন্তু এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসছে এবং আমি কিন্তু দাগা দিয়েছিলাম, এবং পরীক্ষা 6 মাস আগে দাগা দিয়েছিলাম। তো এগুলো কি পড়তে হবে আমি একটু বলে দিই এবং কিছু ট্রিক দিব, টেনশনে কিছু নাই, ছোট কাজ কিছু ট্রিক দিব। লাস্টে দিয়ে শুরু করি, চলো। বিম্ব ছত্রাক বা ওমাইটোকোটাদের অনেক সময় পানির মোল্ড বলা হয়। প্রশ্ন আসতে পারে না, পানির মোল্ড বলা হয় কোন ছত্রাককে? দেখো তো, ডিমের মতে মনে রাখবা মোল্ড, ইজি ঠিক না? ডিম আন্ডা, মতে মনে রাখবা মোল্ড, পানির মোল্ড বলা হয়। কত প্রজাতি তেমন জানার দরকার নাই। এদের অনেক প্রজাতি মাছের রোগ সৃষ্টি করে। আচ্ছা, কিসের মোল্ড বলা হয়? পানির মোল্ড বলা হয়। মাছ কই থাকে? আকাশে। মাছ থাকে পানিতে। সে যদি পানিতে থাকে, সে যদি পরিবেশে থাকে, আমাদের শরীরে দাঁত রোগ তৈরি করে, রাইট? মানে সে যেখানে যায় সেখানে রোগ তৈরি করে। সে যদি মাছের মানে পানিতে যায়, মাছের রোগ সৃষ্টি করবে। বেসিক পড়া, উদাহরণগুলো একবার রিডিং দিয়ে রাখবা, তেমন ইম্পর্টেন্ট না। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের জাইগোট ছত্রাক। দেখো, এই জাইগোট ছত্রাকের মধ্যে কি পড়া আছে? বিভাজনে এই বিভাগে সবচেয়ে পরিচিত ছত্রাক হলো ছাতলা বা মোল্ড, যা ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপর জন্মায়। এটাকে বলা হচ্ছে আমাদের ছাতলা বা মোল্ড, আর ওইটাকে বলা হচ্ছে পানির মোল্ড, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল রাখবা যে কোনটা পানির আর কোনটা হচ্ছে নর্মাল। ওকে ফাইন, গেল। ফল, রুটি, অন্যান্য খাদ্যের উপর জন্মায়, এইটাই বছর পরীক্ষা আসছিল যে নিচের কোন ছত্রাক ফল, রুটি, অন্যান্য খাদ্যের উপর জন্মায়। তো এটা কি বললাম? ছাতলা বা মোট আমাদের খাদ্যপদার্থের চেয়ে ছাতা পড়ে না। অনেক সময় যে গ্রামে দেখবা বলে যে রুটির উপর ছাতা পড়ছে, রুটি যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ওইটা হচ্ছে এটা। ওকে, খাদ্যের উপর জন্মায়। ওকে, নেক্সট আমরা আসতেছি এখানে অসম্পূর্ণ ছত্রাক বা হচ্ছে ইমপারফেক্ট ছত্রাক। আচ্ছা, এদের অনেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন, আচ্ছা, দাঁতের জন্য দেয়, এখানে মনে রাখবো ইমপারফেক্ট। তো যদি আমরা বলি যে পারফেক্ট কে, মনে করো আর্মিতে তুমি পরীক্ষা দিতে গেছো, তো তোমাকে কিভাবে পারফেক্ট ধরা হবে? তোমার কোনো রোগ নাই, তুমি লম্বা চড়া, সবকিছু ফিট, তাই না? তারপরে পারফেক্ট কারা? যার কোনো হচ্ছে রোগ নাই, যার কোনো কি লাগে অ্যান্টিবডি, এগুলা লাগে না, ওষুধ লাগে না। তিনি ইমপারফেক্ট কোনটা? যেটা হচ্ছে যে পেনিসিলিন এগুলা উৎপাদন করবে, মানে রোগের সাথে রিলেটেড। যার রোগ আছে সেও কি ইমপারফেক্ট? রোগের জন্য কি লাগবে? পেনিসিলিন লাগবে। ওকে, এবং দেখো এটাও কিন্তু রোগ, দেখো দাঁত রোগ, এখানে কিন্তু কোনো রোগ ছিল না, জাইগোটের মধ্যে কোনো কিন্তু রোগ ছিল না, দেখছো কোনো রোগ নাই, জাস্ট হচ্ছে খাদ্যের উপর জন্মায়, খাবার নষ্ট করে দেয়।
এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারবা। আর পানিটা তো বললাম মাছের রোগ সৃষ্টি করে। ওকে, এখানে আসো, থলি ছত্রাক এরা অনেক সময় শৈবাল উদ্ভিদের মূল বা পাতা কাণ্ডের সাথে মিথজীবী সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তো থলি মানে কি? থলি মানে হচ্ছে স্যাক ফানজাই। তো এটা দেখো পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। তো প্রশ্ন আসতে পারে না পৃথিবীর সর্বত্র কোন ছত্রাক পাওয়া যায়? থলি ছত্রাক এমনি হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে বিষয়গুলো পড়লাম, এখানে কিছু বিষয় আছে, উদাহরণগুলো যে আমরা উপরে লিখছিলাম যেগুলা ইস্ট, মোরেল, এখানে কিছু উদাহরণ লেখা, তো কিছু রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, তো এই যে পড়াগুলা এগুলো কিন্তু 5 স্টার। হাসান স্যারের নাই, তুমি হয়তো হাসান স্যার পড়বা 10 বার, কিন্তু এটা হয়তো একবারও পড়বা না। এটা একবার পড়লে বা 2বার পড়লে প্রশ্ন কমন পেয়ে যেতে পারে। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আসি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ছত্রাকের কোষীয় গঠন। তো কোষীয় গঠন মানে কি? কোষের মধ্যে কি কি আছে? বাইরে কোষপ্রাচীর আছে কিনা, কোষঝিল্লি আছে কিনা? এরা প্রকৃত কোষ। কি থাকবে এদের মধ্যে? কোষঝিল্লি থাকবে, ভিতরে সাইটোপ্লাজম জিনিস থাকবে, কোষপ্রাচীর থাকবে কি? তো বললাম না যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের সাথে মিলে, আবার কিছু জিনিস আছে যেগুলো কি প্রাণীর সাথে মিলে, রাইট? কিছু জিনিস উদ্ভিদের সাথে মিলে, কিছু জিনিস প্রাণীর সাথে মিলে। তো আমাদের প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচীর নাই, তোমরা জানো প্রাণী কোষে কোষপ্রাচীর নাই, বাট এই যে ছত্রাকের মধ্যে কোষপ্রাচীর আছে, তার মানে কি এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। আবার এর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, তার মানে মানুষের সাথে মিল সম্পন্ন। ওকে, আচ্ছা, তো এই যে কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? বলছিলাম ছত্রাকের ক দিয়ে আমরা একবার কাইটিন গেল। তো এটা আমি নোট করে নিয়ে আসছি, নোটটা পড়লে ক্লিয়ার হয়ে যায়। দেখো, কোষীয় গঠনের মধ্যে এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ওকে, এবং আলিন স্যারের বই লেখা আছে যে গ্লুকন নির্মিত। তো আসলে দুইটা একসাথে মিলা পড়বো, সমস্যা নেই। প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি অংশ আছে? কোষঝিল্লি। তো কোষঝিল্লির প্রধান অংশের নাম হচ্ছে আর্গোস্টেল। বইয়ের লাইন একদম মুখস্থ জিনিস, বোঝার মতো কিছু নাই। এবং খুবই গুরুত্বপূর্ণ এই লোমোজোম জিনিসটা কি? ঠিক আছে, এটা আছে, এটা হচ্ছে আসে মাঝে মাঝে যে লোমোজোম জিনিসটা কি। ছত্রাকের কোষঝিল্লির মধ্যে যে ভাঁজ তার নাম হচ্ছে লোমোজোম। কিসের মতো ভাঁজ? পকেটের মতো ভাঁজ, লোমোজোম। প্রশ্ন আসতে পারে লোমোজোম পাওয়া যায় কোথায়? ছত্রাকে। অপশনে থাকবে ব্যাকটেরিয়া, শৈবাল, এরকম অপশন থাকবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করো মেসোজোম পাওয়া যায় কোথায়? লোমোজোম দিয়ে ছত্রাকে পাওয়া যায়, মেসোজোম কোথায় পাওয়া যায়? মেসোজোমের কাজ কি? কমেন্ট করো, আমি দেখবো মেসোজোমের কাজ কি। ওকে, এই লেখা দিয়েছিলাম না, না লেখা উচিত ছিল। আচ্ছা, সাইটোপ্লাজমে কি কি থাকে? সঞ্চিত খাদ্য থাকে। সঞ্চিত খাদ্য হিসেবে কি কি অংশ করে? তৈলবিন্দু আছে, তারপর হচ্ছে তোমার এটাই বলা গ্লাইকোজেন আছে। ওকে, নিউক্লিয়াস তো থাকবেই, জানার কথা, যেহেতু এরা আদিকোষী না প্রকৃত কোষী। ওকে, তো এইগুলো হচ্ছে মেইন পরে দেখে রাখবা। ডাইমরফিজম। তো ডাইমরফিজম জিনিসটা কি? ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই, মরফো মানে হচ্ছে অঙ্গ সংস্থান। মরফোলজি পড়ছো না? 9, 10 সম্ভবত ছিল এগুলা। মরফোলজি, ইকোলজি, বিভিন্ন লজি ছিল একসাথে 9, 10। তো মরফো মানে হচ্ছে অঙ্গ সংস্থান। 2 রকমের অঙ্গ সংস্থান দেখা যায়। যদি মাটিতে থাকে একরকম, মানুষের শরীরে থাকলে একরকম। দেখো, যখন এই যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, জাস্ট হিস্টোপ্লাজমা মনে রাখলে না, পুরোটা পড়ার দরকার নেই। হিস্টোপ্লাজমা মাটিতে সূত্রাকার, মানুষের ফুসফুসে কোষপিণ্ড। সূত্রাকার আর পিণ্ড এক জিনিস কিন্তু না, কিন্তু তার 2 রকমের গঠন দেখা যাচ্ছে। এবং এটার ফলে কি হয়? হিস্টোপ্লাজমোসিস রোগ হয়। এই যে বিষয়টা দেখবো আমাদের নোটের মধ্যে কিন্তু অ্যাড করা আছে, নোটের মধ্যে একদম সুন্দর করে অ্যাড করা আছে। ডাইমরফিজম, দেখো ডাই মানে 2, মরফো মানে অঙ্গ সংস্থান। তাহলে ভিন্নতার পরিবেশে আকৃতি পরিবর্তন করে, মাটিতে সূত্রাকার, ফুসফুসে পিণ্ডাকার, কি রূপ তৈরি করে? যা লাগবে তা লেখা আছে, এবারে কিচ্ছু লেখা নেই, যা লাগবে শুধু তা। ওকে, ফাইন, গেল। এরপরে দেখবো আমরা পড়বো ছত্রাকের জনন, খুবই গুরুত্বপূর্ণ। তুমি শৈবাল পড়ো, ছত্রাক পড়ো, ব্যাকটেরিয়া পড়ো, নগ্নবীজে ওর আবৃত্তি পড়ো, মস পড়ো, ফান পড়ো, যাই পড়ো, জনন গুলো হয় একসাথে পড়তে হবে। একটা শখ করবা, শখের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাসের জনন নিয়ে দরকার নেই, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, নগ্নবীজি, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। কার অঙ্গজনন কোনটা দিয়া, কার অজনজনন কোনটা দিয়া, কার জনজনন কোনটা দিয়া। এখন আমি জনন সম্পর্কে 2টা বেসিক তথ্য দিই, যেহেতু তোমরা এইচএসসি তে হচ্ছে শর্ট সিলেবাস পড়ছো, তো তোমাদের হয়তো একদম কম বেসিক। আমি একটু বলি, জনন মূলত 2 রকমের, একটা হচ্ছে অজনজনন আর হচ্ছে যৌনজনন। যৌনজনন কোনগুলা? এক কথায় যৌনজনন হচ্ছে সেটা যেটা মধ্যে তোমার বিনিময় ঘটবে। শুক্রাণু ডিম্বাণু এক হইলো, একীভূত হইলো, বিনিময়ের মাধ্যমে একীভূত হবে, বুঝাইছি। এখন বিষয়টা বুঝো, ব্যাকটেরিয়াতে তুমি যখন দেখবা কনজুগেশন নালী পথে যৌনজনন হয়। এখন অনেকেই আমরা হচ্ছে বলি যে
মনে রাখি কিভাবে যে যেখানে শুক্রাণু ডিম্বাণু সেটাই মনে হয় যৌনজনন। হ্যাঁ, এটা এটা পারফেক্ট, ব্যাকটেরিয়া বাদে বাকি সবার ক্ষেত্রে পারফেক্ট। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখবা কনজুগেশন নালী পথে জিনিসগুলা একীভূত হচ্ছে, ওইটাও কি, এটা হচ্ছে তোমার যৌনজনন। ঠিক আছে, তো এই ব্যাকটেরিয়া যৌনজনন কোনটা দ্বারা হচ্ছে? তারপর হচ্ছে তোমার এই যে আমাদের ছত্রাক, যেটা ছত্রাকের যৌনজনন কোনটা দ্বারা হচ্ছে, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে অযৌনজনন কোনগুলা? যেগুলোর মধ্যে কিছু একীভূত হয় না বা হচ্ছে গ্যামিট লাগে না, বাংলা কথায় গ্যামিট লাগে না বা শুক্রাণু ডিম্বাণু লাগে না, তার নাম হচ্ছে কি অযৌনজনন। আচ্ছা, অঙ্গজনন যেগুলো আছে, একটা গাছের ডাল নিয়ে লাগাই দিলাম, গ্যামিট লাগছে? লাগে নাই। আমি ধরো একটা ছত্রাকের একটা হাইফা কাইটা আলাদা করে ফেললাম, গ্যামিট লাগছে? লাগে নাই। শৈবালের একটা অংশ কেটে দিলাম, খন্ড খন্ড করে ফেললাম, গ্যামিট লাগছে? লাগে নাই। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অঙ্গজনন, একই সাথে অযৌনজনন। আমরা বলতে পারি অঙ্গজনন হচ্ছে এক ধরনের অযৌনজনন। কিন্তু আমাদের বইগুলোতে দেখবো প্রত্যেকটার মধ্যে 3টা ভাগে ভাগ করছে, অঙ্গজ, অযৌন, যৌন। ওকে, তো আমাদের এভাবে পড়তে হবে। বেসিকটা বলে দিলাম। তো আমাদের ছত্রাকের অঙ্গজনন পাওয়া যৌনটা তুমি ছোট্ট আর ট্রিক ফলো করতে পারো। এটাকে আসলে নেমোনিক না বলে তুমি ট্রিক বলতে পারো, যে কদুর অঙ্গে ছত্রাক ধরেছে, দাদ্রুপ যেমন ধরে এরকম কদুর অঙ্গে ছত্রাক ধরেছে। কেন লাগবে এটা? কারণ অনেকগুলো নাম দিলে আমি নর্মালি দেখবা যে ছন্দ দিই না, এতদিন ক্লাস করছে দেখবা কোনো ছন্দ দিই না। ওকে, তো এই যে আমাদের প্রত্যেকটা থেকে দেখবা কদু দিয়ে হচ্ছে কুড়ি, কুড়ি সৃষ্টি মানে কি বার্ডিং, ইস্টের মধ্যে বার্ডিং হয়। ইস্ট কোনটা বুঝতেছে? পাউরুটি ফলাতে সাহায্য করে, তো বার্ডিং। তারপর হচ্ছে এই যে কদু, দুতে হচ্ছে দ্বি বিভাজন। ঠিক আছে, এছাড়া দুতে হচ্ছে দৈহিক খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, ভাগ হয়ে যায়। এই দ্বি বিভাজন হচ্ছে ইস্ট। ঠিক আছে, তো এরকম হচ্ছে তুমি এটা টেকনিকটার মধ্যে ছত্রাক মানে হচ্ছে এটা ছত্রাকের মানে টেকনিকটা বুঝো। কিন্তু অনেকেই কি করো, ইয়া বড় নেমোনিক পড়ো, নেমোনিক কার এটাই মনে নেই, পরীক্ষার হলে এত বড় ছন্দ, ছন্দকার এটাই মনে নেই, হয় কিনা এরকম? আমার আমার ছন্দটা খেয়াল কর, এটা কিন্তু আমি নিজে বানানো। ছত্রাক নামের মধ্যে ছত্রাক আছে, অঙ্গ মানে এটা অঙ্গজনন। কথা কি বুঝাইতে পারছি? তুমি যে ছন্দে পড়বা, ছন্দের মধ্যে যেন ছন্দের হিন থাকে। ছত্রাক মানে ছত্রাকের, অঙ্গ মানে অঙ্গজনন, কদু মানে তার ট্রিক। ওকে, তারপর এখানে হচ্ছে তোমার কিছুটা উদাহরণ দেওয়া আছে, দেখে নেওয়া, সমস্যা নেই। অযৌন, আমি এগুলো দিয়ে দিব, তোমার হচ্ছে ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব। অযৌন জনন, এখানে কিছু রেণু নিয়ে পড়াশোনা আছে। রেণু মানে হচ্ছে স্পোর। ঠিক আছে, স্পোর দ্বারা অযৌন জনন ঘটে। হ্যাঁ, কিছু স্পোর আছে যেগুলো দ্বারা যৌন জনন ঘটে, ওইটা আলাদা করে আমি বলে দিব, সমস্যা নেই। ম্যাক্সিমাম স্পোর অযৌন জনন। যদি জিজ্ঞেস করে স্পোর দ্বারা কোন ধরনের জনন ঘটে, অযৌন জনন। ওকে, ফাইন। নিশ্চল রেণু, শৈবালের ক্ষেত্রে নিশ্চল রেণুটার নাম কি বলো? এবং শৈবালের ক্ষেত্রে সচল রেণুটার নাম কি বলো? শৈবালের ক্ষেত্রে ছত্রাক। তো এখানে দেখতেছো অ্যাপ্লোনোস্পোর বা নিশ্চল রেণু, জুস্পোর বা সচল রেণু। তো আমি একটা মজার জিনিস দেখাই, দেখো আমাদের বই থেকে। এই দেখো আমাদের হচ্ছে এই যে এই জিনিসগুলো আমরা হচ্ছে ছবিতে দেখবো। মাইসিলিয়াম মানে আশা করি বুঝতেছো, আমি আসতেছি এখানে, সমস্যা নেই। মাইসিলিয়াম আশা করি বুঝতেছো, পুরো ছত্রাকের দেহটা। ওকে, এবং এই যে দেখতেছো কনিডিয়া, কনিডিয়াস্পোর আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। এই যে উদাহরণ, ছবিগুলো দেখবা। ওকে, এগুলো আমরা পড়ে ফেলছি, সমস্যা নাই। এই যে অঙ্গজনন, অঙ্গজনের মধ্যে কি কি আছে? দৈহিক খণ্ডন, দ্বিবিভাজন, পরিসৃষ্টি, পড়ে ফেলছি। অযৌনজন আমি এখানে আসার কথা বলতেছিলাম, যে দেখো স্পোরাঞ্জিও স্পোর দুই ধরনের, একটা হচ্ছে জুস্পোর আর একটা হচ্ছে অ্যাপ্লোনোস্পোর। তো অ্যাপ্লোনোস্পোর কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার সচল না, ফ্লাজেলা নাই। আর যেগুলোর মধ্যে ফ্লাজেলা যুক্ত আছে, ফ্লাজেলা মানে কি, যেরকম করে যায়। ঠিক আছে, ফ্লাজেলা মানে ঠ্যাং বলতে পারো, ফ্লাজেলা মানে ঠ্যাং, যেগুলো সে দৌড়ায়। ঠিক আছে, এগুলো হচ্ছে জুস্পোর। তো ঠ্যাং মানে কি, লেগ। দেখো স্যাপ্রো লেগ নিয়া, ঠ্যাং মানে লেগ, স্যাপ্রো লেগ নিয়া পা আছে, তার মানে জুস্পোরের উদাহরণ কি, স্যাপ্রো লেগ নিয়া। ওকে, আর যেগুলো ফ্লাজেলা বিহীন মানে ঠ্যাং নাই, তার নাম হচ্ছে অ্যাপ্লোনোস্পোর। তার নাম কি, অ্যাপ্লোনোস্পোর। ঠিক আছে, এই অ্যাপ্লোনোস্পোরের সংখ্যা 1 থেকে 11 হতে পারে, সংখ্যা তেমন গুরুত্বপূর্ণ না। ওকে, ফাইন। স্পোর যদি পুরো আবরণ দিয়ে আবৃত থাকে, তার নাম হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। কি বললাম? স্পোর যেটা যদি কোনো আবরণে আবৃত থাকে, তো তার নাম হচ্ছে কি, ক্ল্যামাইডোফোর। জ্যাকেটের মতো, জ্যাকেট, ক্ল্যামাইডো মনে রাখবা, জ্যাকেটের মতো। ওকে, আচ্ছা। স্যাপ্রো লেগ নিয়াতে জুস্পোরের মাধ্যমে অযৌনজনন হয়। লেগ মানে ঠ্যাং, ঠ্যাং আছে মানে কি, জুস্পোর। এটাকে পড়াইলাম। ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, মনে আছে কিনা? এটা যদি একটা হাইফা হয়,
প্রস্থপাতির বা সেপ্টার মাধ্যমে যে খণ্ডগুলায় ভাগ হচ্ছে এই প্রত্যেকটা খণ্ডের নাম কি বলতেছে? অয়োডিয়া। অয়োডিয়া স্পোরের ন্যায় আবরণ তৈরি করতে পারে, এটা একটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তো কি কি পয়েন্ট করলাম এখান থেকে? জুস্পোর, তারপরে অ্যাপ্লোনোস্পোর, ক্ল্যামাইডোস্পোর, আর হচ্ছে এখান থেকে আমাদের অয়োডিয়া। এই 4-5টা পয়েন্ট দেখলেই কাজ শেষ। ওকে, আমরা অজনের উদাহরণ এগুলা পড়ছি। নেক্সট হচ্ছে যৌনজনন। যৌনজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে যে এই যে নিউক্লিয়াসের মিলনকে কি বলে, সাইটোপ্লাজমের মিলনকে কি বলে? নিউক্লিয়াস মানে ক্যারিও, নিউক্লিয়াস মানে হচ্ছে ক্যারিও বা ক্যারি অন। তো মাথায় রাখবা যে যখন দুই ধরনের কোষের মিলন মধ্যে নিউক্লিয়াস মিলন হবে তার নাম হচ্ছে ক্যারিওগ্যাম। নিউক্লিয়াস যেটি মিলনকে, এটা তুমি কোষ বিভাজনেও পাবা, শৈবাল তত্ত্বকে পাবা, সব জায়গায় পাবা। আমরা বলি নিউক্লিওপ্লাজম, কিন্তু এর আরেকটা নাম হচ্ছে কি? ক্যারিওপ্লাজম। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো সাইটোপ্লাজম, ক্যারিওপ্লাজম, তারপর নিউক্লিওপ্লাজম জিনিসগুলো আসলে কি? ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবে। ওকে ফাইন। এই যে আমরা বললাম যে জনন কোষের প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগেমি, প্রোটোপ্লাজম থেকে প্লাজমোগেমি, আর নিউক্লিয়াসের মিলনকে ক্যারিওগেমি। ওকে, এটা গেল। এরপরে জিজ্ঞেস করে যে গ্যামিটনজিয়ামকে কি বলে? গ্যামিটনজিয়াম মানে যেখানে গ্যামিট তৈরি হয়। ঠিক আছে, আর স্ত্রী গ্যামেটিজিয়ামকে কি বলে? তো আমরা জানি পুং মানে হচ্ছে অ্যান্থ্রো, অ্যান্থা, এই দেখো অ্যান্থিরেডিয়াম, অ্যান্থার পড়ছো না? অ্যান্থার পরাগরেণু, ছোটবেলা ছিল হয়তো 9-10 তোমাদের অ্যান্থার উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে। আর উ মানে কি? ওভাম, ডিম। উ মানে হচ্ছে ওভাম, ঠিক আছে, ডিম বানো, তাহলে উগোনিয়াম। আর এই অ্যান্থার মানে হচ্ছে তোমার এই পুরুষ রিলেটেড। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, খুব আহামরি কিছু না। এই দেখো উগোনিয়াম, অ্যান্থিরেডিয়াম, এগুলো হচ্ছে তাদের যে অঙ্গ যেখানে তৈরি হয়। ওকে ফাইন, তাহলে এই বিষয়গুলো দেখো, আমাদের কিন্তু আর তেমন কিছু লাগবে না। তাহলে এখান থেকে আমরা দৈহিক গঠন পড়ছি, ডাইমরফিজম পড়ছি, ছত্রাকের জড়নের মধ্যে অঙ্গ জড়ন পড়ছি, অযৌন জড়নের মধ্যে যে উদাহরণগুলা, এই যে ক্ল্যামাইডোস্পোর যখন পুরো আবরণ তৈরি করে, তাই না? এবং আসলে পুরো আবরণ তৈরি করে তার কাজটা কি? মনে করো অনেক শীত পড়ছে, তো সে রেস্ট নিবে, বিশ্রাম নিবে, তখন সে পুরো আবরণ তৈরি করে বসে থাকবে পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত। এই জন্য আমরা এটা বলতেছি হচ্ছে বিরাম স্পোর, মানে হচ্ছে বিশ্রাম নিচ্ছে। ওকে, সচল রেণু, নিশ্চল রেণু আমরা বলছি এগুলা। সচল রেণুর মধ্যে স্যাপ্রোলেগ নিয়ে ঠ্যাং আছে, তাই লেগ, তাই না? এটা আমরা হচ্ছে বলছি। কে রে তোমার আবার কি? ওকে, তাহলে এগুলো ক্লিয়ার, সমস্যা নেই। এবং এই যে দেখো যৌন রেণুর মধ্যে এবং অযৌন রেণুর মধ্যে আমরা একটা পার্থক্য করছি। ঠিক আছে, আমি বলছিলাম না যে বলবো যে কোন কোন স্পোর দ্বারা যৌন জনন ঘটে, বলছিলাম কিনা যে স্পোর দ্বারা মূলত অযৌন জনন ঘটে, কিন্তু কিছু স্পোর আছে যেগুলো দ্বারা কি যৌন জনন ঘটে। এই যে লেখা আছে দেখো, একটা হচ্ছে অযৌন রেণু, তো এগুলো হচ্ছে বেসিডিও স্পোর পাবা, স্পোর পাবা। আর যৌন রেণু কোনগুলা? ও স্পোর, ও বাম থেকে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে জাইগোস্পোর। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা যে কোনটা হচ্ছে যৌন রেণু, কোনটা হচ্ছে অযৌন রেণু, মানে কোন স্পোর যৌন জননে সাহায্য করে, কোন স্পোর অযৌন জননে সাহায্য করে। আলিম স্যারের বইয়ের তথ্য, আলিম স্যারের অ্যাসেট। ওকে, আমরা এদের আমি একটু রিক্যাপ করি যে আমরা গত ক্লাসে কি কি পড়ছি। এই যে আমরা ছত্রাকের যে সংজ্ঞার বিষয়গুলো, এগুলো কিন্তু আলিম স্যার এবং হাসান স্যার এক করে দিস, যেটা কিন্তু মিক্স করি। তুমি এটা কই পাবা? গ্রুপে খুঁজতে অনেক কষ্ট না, গ্রুপে অনেক কিছু থাকে। এটার যে ভিডিওটা দিয়ে দিব না ইউটিউবে, অথবা যে এই ক্লাসের কমেন্ট বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, দুই জায়গায়। আর হচ্ছে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবা, তাহলে এই সবগুলা স্লাইড একসাথে পেয়ে যাবে। আছে এই সংজ্ঞাগুলো পড়বা। সংজ্ঞা পড়ার পরে তুমি পড়বা হচ্ছে বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য। ছত্রাকের বৈশিষ্ট্যগুলো থেকে কেমন প্রশ্ন আসবে? নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয় বা ছত্রাকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বড় অপশনের প্রশ্ন আসবে। ওকে, এরপরে যে দৈহিক গঠন, দৈহিক গঠন থেকে স্যাপটা কি, হাইফা কি, মাইসেলিয়াম কি, রাইজোমর্ফ কি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আমরা কি বলে হস্টোরিয়াম কি, উদাহরণ কি, মানে হস্টোরিয়ামের উদাহরণ কি, কোন ছত্রাকে পাওয়া যায়, এরকম জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে এই যে কিওয়ার্ডগুলো, শব্দগুলো তুমি বেসিক ক্লিয়ার আছে কি? বৈশিষ্ট্য তুমি এখানে দেখবা যে নোট করা আছে, নোটের জায়গাটা পড়ে নিবা, নোটের জায়গাটা অবশ্যই পড়ে নিবা, নোটে সুন্দর করে লেখা আছে। দৈহিক গঠন নোট করা আছে, এবং এখানে কিন্তু আলিম স্যার সহ নোট করা। তো পড়ার সময় তোমার একটা অ্যাডভান্টেজ থাকবা যে তোমার দুই বইয়ের পড়ার সাথে হয়ে যাচ্ছে। ওকে, এই যে এই চিত্রটা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে হাইফা জিনিসটা কি, ওকে, স্যাপটা জিনিসটা কি, নিউক্লিয়াসটা কোথায় থাকে, এগুলো বুঝতে পারবে। ওকে, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ছত্রাক বৈচিত্র্য। এরিয়া মার্কিং এর মধ্যে আমি দিসি গ্রুপে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ, গত ক্লাসে পড়াও দিছি। এরকম প্রত্যেকটা মধ্যে যা যা পড়া দিছি তা পড়ে আলিম স্যারের মধ্যে পেজা অনেক গুরুত্বপূর্ণ, হাসান স্যারের বই একদমই নাই। এরপরে ছত্রাকের কোষীয় গঠন, কোষীয় গঠন মানে কি তার কোষে কি কি আছে।
কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে। তো কোষ প্রাচীরের অংশ কি, কোষ ঝিল্লি অংশ কি, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কাইটিন, কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত, আর্গোস্টেরল, এদের তথ্য গুরুত্বপূর্ণ। এবং কোষ ঝিল্লিতে কিছু ভাঁজ থাকে পকেটের মতো, তার নাম হচ্ছে লোমোজোম। এই জিনিসগুলো তুমি হচ্ছে দেখবা। ওকে, ছত্রাকের খাদ্য গ্রহণ কোন পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে, তাই না? এবং পরিবেশ থেকে হচ্ছে পোষক দেওয়া থেকে হচ্ছে অস্ট্রেলিয়া দ্বারা, আর পরিবেশ থেকে কি দ্বারা বলো, কমেন্ট করো, পরিবেশ থেকে কি দ্বারা? ওকে, এখান থেকে কিছু প্রধান খাদ্যের কথা বলা আছে: শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন। ছত্রাকের প্রধান খাদ্য তো জিজ্ঞেস করতে পারে, ছত্রাকের প্রধান খাদ্য কোনগুলো? এগুলো পড়া হলে তখন তুমি আসবে জননের মধ্যে। বলছিলাম জননের একটা ছক বানাইতে, তখন বলছো জনন, অজন জনন, যৌন জনন। এবং এই যে জননের মধ্যে তোমার কিছু স্পোর আছে যেগুলা অযৌন জননে সাহায্য করে, কিছু স্পোর আছে যেগুলো কি যৌন জননে সাহায্য করে। কি বললাম কথাটা? কিছু স্পোর আছে অযৌন জননে সাহায্য করে, আবার কিছু স্পোর আছে যৌন জননে সাহায্য করে। স্পোর মানে কিন্তু অলওয়েজ যৌন না, অযৌন জনন না। এই যে দেখো, অযৌন রেণু হচ্ছে অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, এগুলো অযৌন জননে সাহায্য করে। আর যৌন রেণু, এগুলো আলিম স্যারের বই তথ্য। যৌন রেণু মানে হচ্ছে যেগুলো যৌন জননে সাহায্য করে, রেণু মানে স্পোর। যেটা আমাদের এখানে উস্পোর, মানে উভাম, ডিম্বাণু রিলেটেড। ওকে, এবং জাইগোস্পোর। আমরা জানি যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় তখন কি হয়, জাইগোট তৈরি হয়। জাইগোটও যৌন রিলেটেড, এবং এটা যৌন রিলেটেড। তাহলে আমাদের গত ক্লাসে পড়া ছিল হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা হচ্ছে এই জননের বিষয়গুলো ক্লিয়ার করছিলাম, এবং আজকের পড়া হচ্ছে এখান থেকে শুরু, ছত্রাকের গুরুত্ব থেকে। তো ছত্রাকের গুরুত্ব আসলে কি, বা অর্থনৈতিক গুরুত্বটা আসলে কি বোঝায়, যে এটার উপকারিতা কি কি এবং অপকারিতা কি কি। ঠিক আছে, ছত্রাকে যদিও আমরা অপকারিতা দুইটাই পাই, তো অপকারিতা একটু বেশি, আমরা কিছু রোগ তৈরি করে। শৈবালের মধ্যে কিন্তু আমরা দেখবো যে আবার অপকারিতা খুব বেশি পাই না, উপকারিতাই বেশি। শৈবালের ক্ষেত্রে কিন্তু উপকারিতাই বেশি, কিন্তু ছত্রাকের মধ্যে দুইটাই অনেকগুলো, কিন্তু অপকারিতা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ রোগ তৈরি করে, রোগ মানে তো আর উপকার হবে না। ওকে ভাই, ছত্রাকের গুরুত্ব দেখো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তাই না? প্রথমে তুমি হেডলাইন গুলো পড়ে আইডিয়া নিবা, নিজে যখন বাসায় পড়বা হেডলাইন গুলো পড়ে আইডিয়া নিবা যে আসলে কি কি উপকারী প্রভাব আছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ছত্রাকের উপকারী প্রভাব নয়? বুঝতে পারছো? তো হেডলাইন থেকে দিতে পারে সারা চাইলে, খাদ্য হিসেবে, ওষুধ তৈরিতে, জৈব অ্যাসিড উৎসেচক মানে এনজাইম তৈরিতে, পরিবেশ সংরক্ষণে। তো এই বিষয়গুলো কি করছি আমরা, একটা ছক করছি, এবং তোমরা বাসায় এভাবেই পড়বা, এই যে এভাবে পড়বা, আমি যেভাবে সাজাই দিছি। আসলে তুমি দেখো, তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তেছো, তোমার কিন্তু 1 ঘন্টায় পরীক্ষায় 6টা বই থেকে তাকাইতে হবে, তাই না? 6টা বই বলতে 6টা তোমার পেপার থেকে, 6টা থেকে সাবজেক্ট থেকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এরকম, জিকে, ইংলিশ। তো তোমার হচ্ছে মানে 5টা যেটা বললাম, আর এমনি তো তোমার 2টা করে হচ্ছে 6টা, বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা, ফিজিক্স 2টা, মোট 6টা। ওকে, তাহলে তুমি যে পড়াগুলো না গুছাও, মানে জাস্ট রিডিং পড়ে গেলা, হজবরল পড়ে গেলা, তাহলে কিন্তু পরীক্ষার হলে দেখবা যে মাথা গুলাই যাচ্ছে। যে তোমার কি করতে, পড়া গুছাইতে হবে। এক পেজের সব পড়া একটা শখ করে ফেললা, একরকম পড়াগুলা, তো তোমার ওইটা বারবার দেখতে হইলো না, ওই শখটা দেখলে পড়া হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতেছি, ছত্রাকের উপকারিতা। কি কি উপকারিতা আছে? খাদ্য হিসেবে, খাদ্য যদি আমরা খাই, খাদ্য অবশ্যই আমাদের উপকারী কাজ করবে, তাই এটা ছত্রাকের হচ্ছে উপকারী ভূমিকা। খাদ্য হিসেবে কি কি আছে? আমরা মাশরুম খাই কিনা? মাশরুম খাই। এখন সব মাশরুমই কিন্তু আবার ছত্রাক না, বিষাক্ত মাশরুমও আছে, সেটার মধ্যে আমরা সামনে আসতে, সমস্যা নেই, কিন্তু আমরা মাশরুম খাই। এই যে অ্যাগারিকাস, বলভারিয়ানা, তো এই উদাহরণগুলো আসে। নিচের কোন মাশরুম ছত্রাক হিসেবে, নিচের কোন ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করি আমরা? এই মশলা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তো এই যে তুমি মাশরুমের উদাহরণটা দিয়ে রাখ। ওকে ভাই, এরপর হচ্ছে মোরেল সবজি। মোরেল আমরা নাম দেখছিলাম কালকে, ইস্ট মোরেল, এগুলো দেখাইছিলাম। একটা হচ্ছে ট্রপিক। ঠিক আছে, তো এই যে তোমার উদাহরণ 3টা দেখে রাখবা যে খাদ্য হিসেবে কোনগুলো, ছক করে ফেলবা এই নোট থেকে। ওকে, এরপর দেখো যে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ওষুধ তৈরিতে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক তৈরিতে, এগুলো কিন্তু লাগবে। যেমন একটা ওষুধ দেখো, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ওষুধ। আমি একটু বই থেকে একটু দেখাই এই জিনিসটা, যে তোমরা হচ্ছে আরো হয়তো বা ভালো মতো বুঝবা। পরে ছকে আসতেছে, আগে বই থেকে দেখা, তারপর ছকে আসতেছে। হ্যাঁ, এখানে দেখো ওষুধ তৈরিতে, আশা করি দেখা যাচ্ছে ওষুধ তৈরিতে। খাদ্যটা তো গেল। পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক মানে কি, যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতেছে, তাই না? পেনিসিন নাম কি? প্রশ্ন কিভাবে আসতে পারে, পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক কোনটা? পেনিসিন। কোন জায়গা থেকে তৈরি করা হয়েছে?
পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে, এর প্রশ্ন এভাবে আসতে পারে, পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক কোনটি থেকে তৈরি করা হয়েছে? ছত্রাক থেকে। ওকে, নাম কি? পেনিসিলিন। ছক কিন্তু লেখা আছে, ছক করে ফেলবে। ক্লাভিসেপস পারপুরিয়া ছত্রাক থেকে এয়ারগট তৈরি করা হয়। আমি এটা ট্রিক দিব, টেনশন নাই। এয়ারগট তৈরি করা হয়, যা ওষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, বিশেষ করে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের মায়েরা যখন সন্তান প্রসব করে তখন রক্তক্ষরণ হইতে পারে। তো এই রক্তক্ষরণ বন্ধ করতে এই এয়ারগট কাজ করে। এই এয়ারগট আসে কোন জায়গা থেকে? ক্লাভিসেপস পারপুরিয়া। ঠিক আছে, তো এই পারপুরিয়া ওয়ার্ডটা মনে রাখলেই হয়, কারণ এটা হচ্ছে তোমার ওই রক্তক্ষরণ রিলেটেড। কিন্তু তোমার অনেকে এটা জানো না, তাই না? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এগুলো সম্পর্কে অনেকে আইডিয়া নেই। তো যেভাবে মনে রাখবা, এই যে ক্লাভিসেপসের সিএল আছে না, সিএল, ক্লা দেওয়ার বা ক্লটিং। ক্লটিং তো আর সমস্যা হবে না, কারণ রক্তচাপটা তো পড়ছো, ব্লাড ক্লটিং এর 13টা ফ্যাক্টর পড়ছো। ক্লাভিসেপস ক্লটিং, ক্লাভিসেপস ক্লটিং, তাহলে কি করে? এটা ব্লাড ক্লটিং এ সাহায্য করে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মানে কি? রক্তক্ষরণ বন্ধ করতেছে। রক্ত জমাট বাঁধা মানে কি? রক্তটা যখন পড়তেছে, রক্তটা জমাট বেঁধে দিচ্ছে, রক্তটা পড়তেছে না। তাহলে বুঝতে পারছো? ক্লাভিসেপস ক্লটিং, রক্তক্ষরণ বন্ধ করতে। কখন? সন্তান প্রসবের পর। ওষুধের নাম হচ্ছে এয়ারগট। ওকে, আশা করি এই বিষয়টা মনে রাখতে পারবে। মৃত্তিকাবাসী ছত্রাক সাইক্লোস্পোরিন, মানে মৃত্তিকাবাসী ছত্রাক থেকে সাইক্লোস্পোরিন নামক ওষুধ তৈরি হয়, যা কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন একটা বিষয় বুঝো, এই যে নামটা দেখো, টলিপোক্লেডিয়াম ইনফ্লেটাম। আচ্ছা, তো অঙ্গ যখন ট্রান্সপ্লান্ট করে, অঙ্গ ট্রান্সপ্লান্ট মানে বুঝতেছো যে একটা অঙ্গ চেঞ্জ করে আরেকটা অঙ্গ লাগাবে। তো অঙ্গ ট্রান্সপ্লান্ট করার সময় প্রদাহ হইতে পারে, ইনফ্লামেশন হইতে পারে, তাই না? প্রদাহ হইতে পারে না, মানে যে কোনো একটা জীবাণু আক্রমণ হইতে পারে, তাই না? ধরো হচ্ছে যে কোনো একটা অঙ্গ ট্রান্সপ্লান্ট করলো, তাহলে ওইখানে হচ্ছে জীবাণু ছিল, তো তখন হচ্ছে প্রদাহ, ইনফ্লামেশন হবে। তো ওইখান থেকে মনে রাখবো হচ্ছে ইনফ্লেটাম। ঠিক আছে, ইনফ্লামেশন থেকে কি মনে রাখবা? ইনফ্লেটাম। ঠিক আছে, ইনফ্লেটাম। আর ওষুধের নামটা কি? ওষুধের নামটা হচ্ছে সাইক্লোস্পোরিন। কাজ কি? কাজটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবে এভাবে যে অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে কোন ছত্রাকের সাহায্য না হয়। ঠিক আছে, বা সাইক্লোস্পোরিন কোন ছত্রাক থেকে আসে? ইনফ্লামেশন থেকে ইনফ্লেটাম। ওকে, এটা দেখো অ্যাসপারজিলাস, এখান থেকে স্টেরয়েড পাওয়া যায়, যা কিনা আর্থ্রাইটিস নিরাময় করে। আর্থ্রাইটিস জিনিসটা কি? এটা আমরা হচ্ছে যে হাড্ডি চাপটা যখন পড়বো সেখানে পাবো, সমস্যা নেই। তো কি বললাম? অ্যাসপারজিলাস, এখান থেকে স্টেরয়েড পাওয়া যায়। ঠিক আছে, তো তুমি হচ্ছে এই যে স্পারজিলাস স্টেরয়েড, তো মানে দন্তাসের সাথে জিনিসগুলো মিলাবা। ওকে, মানে মোট কথা এখান থেকে কিছু ট্রিক অ্যাপ্লাই করবা যাতে প্যাঁচ না লেগে যায়। প্যাঁচ লাগবে কোন জায়গায়? যে এয়ারগোট আসে কোন জায়গা থেকে, রক্তক্ষরণ বন্ধ করতে কোন ছত্রাক, সাইক্লোস্পোরিনের জন্য কোন ছত্রাক, স্টেরয়েডের জন্য কোন ছত্রাক। এই 3টা পয়েন্ট এখান থেকে মেন চেষ্টা করবা ট্রিক দিয়ে মনে রাখা। আচ্ছা, উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এনজাইমের নাম তো অবশ্যই শুন, তুমি হচ্ছে জুলজিতে বিভিন্ন চ্যাপ্টারে পাবা, বোটানিতে আছে। এখানে দেখো ওই যে স্যাকারোমাইসিস মানে কি? ইস্ট, তাই না? ইস্ট নামক ছত্রাক থেকে ইনভার্টেস নামক কি পাওয়া যায়? উৎসেচক পাওয়া যায়। আচ্ছা, তো এই ইনভার্টেসের কাজ কি? ইনভার্ট চিনি নাম শুনছো, কর্মমুখী রসায়নে। নাম না শুনতে থাকলে সমস্যা নেই, বোটানিদের সামনে পাবা কোষ রসায়নে। তুমি হচ্ছে ইনভার্ট চিনি সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কিন্তু যে ইনভার্টেস নামক এনজাইম কাজ করে। ইনভার্টেস কোথায় পাওয়া যাচ্ছে? স্যাকারোমাইসিস ক্যারোভিসিয়া, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ইস্ট নামক ছত্রাক। ওকে, ইস্ট। তো সামনে আমরা দেখব, সমস্যা নেই। এগুলো সব ছকে আছে, আমি আগে বই থেকে দেখাচ্ছি। পরিবেশ সংরক্ষণে, আচ্ছা, তো পরিবেশে অনেক বিষাক্ত পদার্থ থাকে না? পরিবেশে অনেক বিষাক্ত পদার্থ থাকে। তো দেখো, ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থগুলোকে ভেঙে দেয় বা নষ্ট করে দেয়, যার কারণে পরিবেশই বিষাক্ত পদার্থ মুক্ত হয়। ঠিক আছে, তো এই যে দেখো বর্জ্য পদার্থ বিশেষ করে ছত্রাক কার্বন ও অন্যান্য মৌল ফিরিয়ে দেয়। মানে যেই মনে করো কার্বনের সাথে আরো কিছু ময়লা আবর্জনা আছে, ময়লা আবর্জনা নষ্ট করে যেটা দরকার কার্বনটাকে পরিবেশে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তখন এটা পরিবেশ কাজে লাগাতে পারে। তার মানে পরিবেশ সংরক্ষণে কি ছত্রাক ভূমিকা রাখতেছে। তো এটাকে বলা হয় বায়ো রিমেডিয়েশন। বায়ো মানে কি? কোনো একটা জীব এখানে ভূমিকা রাখতেছে, ছত্রাক এখানে ভূমিকা রাখতেছে, কোনো কেমিক্যাল রাখতেছে না। বায়ো, নট কেমিক্যাল। ওকে, হরমোন দেখো, এই যে জিবিরেলা কোথায় শুনছে? 9-10 কিছু হরমোনের নাম ছিল, একটা ছক ছিল, মনে করে দেখো। উদ্ভিদের বৃদ্ধির জন্য কিছু ছক ছিল 9-10, অক্সিন, জিবেরেলিন,
মনে পড়ে কি? তো এই যে জিবিরেলিন, এই হরমোনটা, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনটা, এটা আসে হচ্ছে জিবেরেল্লা ফুজিকুরি নামক ছত্রাক থেকে। নামে নামে মিল আছে না? জিবেরেলিন, জিবেরেল্লা, এটা একসাথে মুখস্থ করার কিছু নেই। ওকে, মৌলিক গবেষণায়, মৌলিক গবেষণা মানে কি? আণবিক জীববিজ্ঞান। আণবিক মানে কি? এবং পিচ্ছি পিচ্ছি জিনিস যেগুলো, তো দেখো স্যাকারোমাইসিস মানে হচ্ছে ইস্ট, এখান থেকে তোমার হচ্ছে এইটার জন্য বিভিন্ন জাত তৈরি করা, ঠিক আছে, অনুযায়ী গবেষণার ক্ষেত্রে। তো জাস্ট মাথায় রাখলা যে ছত্রাক ব্যবহার করা হয়। মৌলিক গবেষণায় কি ব্যবহার করা হয়? প্রশ্ন আসতেই পারে, ছত্রাক ব্যবহার করা হয়। যদিও অন্যগুলো ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়ার ব্যবহার আছে, তো যদি চায় ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন করতে পারে। ওকে, আর শিল্পক্ষেত্রে তো সবারই ভূমিকা আছে, মোটামুটি তুমি সবগুলা যা আছে আমাদের আশেপাশে সবকিছুকে মোটামুটি কি শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা আসলে খুব আহামরি কিছু না, হেডলাইন থেকে আসবে না, ভিতর থেকে আসবে। কেমন প্রশ্ন আসবে? এই যেমন স্যাকারোমাইসিস বা ইস্ট, একটুই কিন্তু বলছিলাম যে স্যাকারোমাইসিস আসলে কি? ইস্ট। তো ইস্টের বিভিন্ন প্রজাতি ভিটামিন বি ও সি, খেয়াল রাখো কোন ভিটামিন? ভিটামিন বি ও সি গ্লিসারিন তৈরিতে, গ্লিসারিন এখান থেকে খুবই কমন প্রশ্ন আসে, প্রত্যেক বছরই কোনো না কোনো সময় প্রশ্ন আসে পড়ে। এর আগে বছর ইয়া থেকে আসছিল, মাশরুম থেকে আসছিল, ঠিক আছে, 23-এ। এর আগের বছর মাশরুম থেকে আসছিল, 11 কাছ থেকে, বিষাক্ত মাশরুম এগুলো থেকে আসছিল। তো তোমার যে কোনো সময় ইস্ট থেকে চলে আসতে পারে, ছত্রবিত্ত আকারে আসতে পারে, তো খেয়াল রাখো বিষয়গুলো। দেখ, ভিটামিন বি ও সি গ্লিসারিন তৈরিতে, এই চকলেট গুলো কই থেকে পাওয়া যায়? কোকোর বীজ থেকে। চকলেট গুলো যেগুলো কোকোর বীজ থেকে পাওয়া যায়। তো এই কোকোর বীজটাকে তোমার সুগন্ধযুক্ত করা থেকে এই এগুলা ব্যবহার করা হয়, ইস্ট। তো এই যে তোমার ভিটামিন বি ও সি এবং গ্লিসারিন তৈরিতে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অন্য কোনো ভিটামিন কিন্তু না। ওকে, ফাইন। এবং আমরা জানি ইস্ট গুলা কি করে? পাউরুটি ফুলাতে সাহায্য করে। তাহলে এই যে তোমার হচ্ছে বেকারিতে ও কেক তৈরিতে ফুলানোর জন্য ইস্ট লাগবে, মাস্ট। তাহলে হচ্ছে এখানে পড়া। তারপরে যে মদ তৈরিতে ইস্ট ব্যবহার করা হচ্ছে, যাকে বলা হয়, এই জন্য এটা বলা হয় ব্রিয়ার ইস্ট, ঠিক আছে, ব্রিয়ার ইস্ট বলা হয় ইস্ট, যে ইস্টটাকে স্যাকারোমাইসিস ক্যারেভিসা। বুঝছে কেন এটাকে বলা হচ্ছে? যে মদের জন্য মদ তৈরি করা হয়। ওকে, আখের রস থেকে তোমার হচ্ছে ইস্টের মাধ্যমে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। তো ওই যে ভাত পচায় যে মদ তৈরি করে, তারপর হচ্ছে এই আঙ্গুর আখের রস থেকে মদ তৈরি করে, এর মাধ্যমে ইস্টটাকে দিয়ে কি করে? ছত্রাক পচে না, আমরা জানি যে ছত্রাকটা কি করে? পচাইতে সাহায্য করে। যে কোনোটা খাবারের উপর কি হয়? ছত্রাক জন্মায় না? তো এই ছত্রাকের সাহায্যে কি করা হয়? পচায় ওই মদটা তৈরি করা। ওকে, সামনে মদ শিল্প, এই দুইটা মদ শিল্প রিলেটেড। ওকে, তো এখানে হচ্ছে বাকি পড়াগুলা যে পেনিসিলিয়ামের বিভিন্ন প্রজাতি ব্যবহার করে জৈব অ্যাসিড, যেমন সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো কোথায় শুনছো? এগুলো শুনছো নবম অধ্যায়, উদ্ভিদ সাহিত্য অধ্যায়, তাই না? তো মনে রাখবা, উদ্ভিদ সাহিত্য অধ্যায় যে অ্যাসিডগুলো পড়ছো, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ওইগুলা তৈরি করা হয় পেনিসিলিয়াম দিয়ে। আমি আবারও বলতেছি, উপরে যেগুলো পড়ছো ভিটামিন বি ও সি, গ্লিসারিন, এটাও ইস্ট থেকে। বেকারি পাউরুটি এটাও ইস্ট থেকে। মদ তৈরি এটাও ইস্ট থেকে, যেটাকে বলা হয় ব্রিয়ার ইস্ট, স্যাকারোমাইসিস ক্যারেভিসিয়া। আর নবম অধ্যায়ে যেইগুলোর নাম তুমি পড়ছো, নবম অধ্যায়ে কি কি নাম পড়ছো? অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, উদ্ভিদ তত্ত্ব, ওইগুলো আসছে কোন জায়গা থেকে? পেনিসিলিয়াম থেকে। এই বিষয়গুলো ক্লিয়ার, মানে রিলেট করতে পারবো ইনশাল্লাহ। এখানে দেখো আমি কিন্তু একদম সবকিছু সামারি করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে সর্বপ্রথম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে। কোন জায়গা থেকে? পেনিসিলিয়াম রোটাটাম থেকে। আলিম স্যারের বই সম্পর্কে লেখা আছে, সেখান থেকে আমরা নোট করে দিচ্ছি, ঠিক আছে। ইনভার্টেস এনজাইম কোন জায়গা থেকে? ঠিক আছে, শ্বেতসার থেকে। চিনি কোনটা? তারপরে এরগট, রক্তক্ষরণ বন্ধ করতে পারাইছি কিনা বলো তো? জিবেরেলিন পড়াইছি। আচ্ছা, বাংলাদেশে খাদ্য হিসেবে চাষ করতে হয় কোনটা? অ্যাগারিকাস, বলবারিয়াল, এগুলো কিন্তু পড়ে ফেলবা। মদ তৈরিতে ভিটামিন বি, সি, গ্লিসারিন, স্যাকারোমাইসিস পড়াইছি কিনা বলো তো? যদি আমরা এটা পড়ে ফেলি তাহলে আমাদের ছত্রাকের উপকারী ভূমিকাগুলো শেষ। এবং আমি যেভাবে পড়াইছি এভাবে পড়তে পারবো ইনশাল্লাহ, একটু জানো। ওকে, বুঝতে পারছো? সবাই একটু জানাও যে আমি যে পর্যন্ত পড়াইছি এ পর্যন্ত ক্লিয়ার কি। আচ্ছা, টিপু বলছো যে এত কিছু রেখে প্রশ্ন আসে আনইম্পর্টেন্ট গুলা। এটা আসলে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এভাবে ভাগ করে চলবে না, প্রথমত পড়তেই হবে, ঠিক আছে। এরপরে তো শুধু গুরুত্বপূর্ণ রিডিং দিবা। একবার যদি পড়ে ফেলো, মেডিকেলে যে টাইপের প্রশ্নগুলো আসে না, খুব ডিপ থেকে দেয় না, সুপারফিশিয়াল প্রশ্নগুলোই দেয়। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা এই জায়গাগুলো পড়ো না। তো আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আমি তো এক্সট্রা একটা সহজ দেখাই দিচ্ছি, কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ভাইয়া মনে থাকে না, এই আমি যে ট্রিকগুলো দিলাম এগুলো ফলো করো মুনতাসির। আমি যে ট্রিকগুলো দিলাম এগুলো ফলো করো, আমি তো সবগুলোর মধ্যেই ট্রিক দিয়ে দিছি প্রায়, তাই না? আচ্ছা, এখন যে আমরা অপকারী দিকে আসলাম, অপকারী দিক মানে কি? আমার খাবার নষ্ট করবে, মানুষের রোগ তৈরি করবে,
উদ্ভিদের রোগ তৈরি করবে, মানে অনেক কাহিনী করবে সে, ঠিক আছে? তো আমরা এখানে আস্তে আস্তে অল্প অল্প করে দেখবো, এখানে পড়া কিন্তু বেশি। আমার এখনো মনে আছে যখন আমি কলেজে পড়তাম, তখন তো আমাদের ফুল সিলেবাসের পড়া ছিল। শৈবাল ছত্রাক থেকে যখন আমি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা লিখি, প্রায় 15টা বৈজ্ঞানিক নাম লিখছিলাম। তো স্যার খুশি হয়ে একদিন ক্লাসে এসে বলতেছে, এই কে যেন খাতায় 15টা বৈজ্ঞানিক নাম লিখছে, ঘ নাম্বার প্রশ্ন, এটা কে? এগুলো স্যার আমি এগুলো মুখস্থ করছিলাম। তো আমি কি করতাম, হাতে একটা ছোট্ট কাগজ, আমার সমস্ত স্টিকি নোট তেমন অ্যাভেলেবল ছিল না, টাকা পয়সা ছিল না। তো এই যে ছোট কাগজ যেগুলো আছে, এই ছোট কাগজের মধ্যে 5-6টা বৈজ্ঞানিক নাম লিখে হাতে নিয়ে নিয়ে কলেজ যাইতাম। তো কলেজ যাইতে 5-6 মিনিট লাগতো হাঁটতে যাইতে যাইতে। তো দেখা যেত প্রতিদিন যখন আমি 5-6টা করে পড়তাম, আমার অটোমেটিক 20-23টা বইয়ের একটা মুখস্থ হয়ে গেছে। তো তোমাদের এরকম এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। মনে করো তুমি হচ্ছে বাইরে যাচ্ছ, তুমি হচ্ছে কোচিং এ যাচ্ছ, বাজারে যাচ্ছ, স্টিকি নোটটা পকেট থেকে একটু বের করে তুমি হচ্ছে এই যে 5-10টা লিখে রাখছে এগুলো একবার রিডিং দিলা। এবং তুমি যদি বলো যে কোনগুলা পড়তে হবে ভাইয়া, তোমার বোটানিতে মোট কি কি বইয়ের নাম পড়তে হবে, জুলজিতে কি কি বইয়ের নাম পড়তে হবে, সবকিছু কিন্তু আমি দেওয়া আছে অলরেডি। কোথায় পাবা? বায়োলজি বি বাই সাবাসে ঢুকবা। আমি তো লিখে দিচ্ছি, বায়োলজি টেলিগ্রামে, বুঝছো? টেলিগ্রাম হচ্ছে এটা লিখে সার্চ দিবা, বায়োলজি, একদম ফ্রি, হ্যাঁ, বায়োলজি বি বাই সাবাস। প্রয়োজন এটা স্ক্রিনশট তুলে রাখা, ঠিক আছে? বায়োলজি বি বাই সাবাস, টেলিগ্রামে সার্চ দিবা। এখানে যা তুমি পিন পোস্ট চেক করলে কন্টেন্ট গুলো পাবা। এখানে লেখা আছে যে প্রাণীর কি কি বৈজ্ঞানিক নাম জানতে হবে, উদ্ভিদের কি কি বৈজ্ঞানিক নাম জানতে হবে। তো এখান থেকে তুমি বৈজ্ঞানিক নামগুলো প্রতি 5টা করে শিখলে, যদি একটা কমন পড়ে যায় তাহলে তুমি 1 মার্ক বেশি পেয়ে গেলা, বুঝলি? ওকে, তো চলো আমরা এখন ছত্রাকের ক্ষতিকর প্রভাব বা হচ্ছে অপকারী দিক ধরে আলোচনা করি। ওকে, খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া সৃষ্টি। তো আমাদের খাবারগুলো আমরা খাওয়ার জন্য রাখি, তো এখানে যদি বিষক্রিয়া তৈরি হয় এবং বাই এনি চান্স যদি এটা আমরা খাই তাহলে শেষ। এবং মাঝে মধ্যেই শোনা যায় যে তোমার ফুড পয়জনিং এর কারণে অমুক স্টুডেন্ট মারা গেছে, অমুক ভার্সিটির অমুক রাখছিল 2-3 দিন আগের খাবার, ক্ষুধা লাগছে অনেক, বুঝেই তো স্টুডেন্ট মানুষ, তো রাতে খায় ঘুমাইছে, সকালে শেষ। তো এই ফুড পয়জনিং বিষয়গুলো, এগুলো কিন্তু এই যে তোমার ছত্রাক ব্যাকটেরিয়া এদের কারণে হয়, বটুলিজম হয়, তো এগুলো নিয়ে কথাবার্তা আছে। তো এই যে ছত্রাক, কি ছত্রাক আছে, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, এই ছত্রাকগুলো আচার, চাটনি, জ্যাম ও জেলি নষ্ট করে দেয়। ছত্রাকের আক্রমণে গুদামজাত শস্য নষ্ট হয়, গুদামজাত এদের চাল থাকে, গম থাকে, এগুলো নষ্ট হয়। অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস মাইকোটক্সিন সৃষ্টি করে। আমরা জানি মাইকো মানে ছত্রাক, টক্সিন মানে বিষক্রিয়া। ছত্রাক দ্বারা যে বিষক্রিয়া তার নাম হচ্ছে মাইকোটক্সিন, এবং এটার নাম হচ্ছে অ্যাসপারজিলাস, ঠিক আছে? তো কি বললাম? অ্যাসপারজিলাস। আমি একটু এটা ট্রিক দেই, যদি কখনো খাবারে অ্যাসপারজিলাস জন্মায় আর তুমি যদি এটা খাও, যে তুমি অ্যাসপার ওসপার হয়ে যাবা। অ্যাসপার ওসপার মানে বুঝছো, মানে এই দুনিয়ায় থাকবা না, ওই দুনিয়ায় চলে যাবা, ঠিক আছে? তো যদি খাবারে অ্যাসপারজিলাস জন্মায়, তুমি যদি এটা খাও তাহলে অ্যাসপার ওসপার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে আমাদের এই আলুর যে ব্লাইট, ঠিক আছে? আলুর যে ব্লাইট, এটা নিয়ে আলাদা পড়াও আছে, তো আমি এখান থেকে দেখাচ্ছি। 1942 সালে, সালটা জানা রেখো, নতুন প্যাটার্ন যেহেতু কেমন করে ঠিক নেই, জাস্ট মানে আমি যেগুলো বলবো ওইগুলাই, এর বাইরে সাল পড়ার দরকার নেই। এটা দেখবো যে 1942 সালে তৎকালীন বাংলায় মহা দুর্ভিক্ষ হয়েছিল ধানের ছত্রাকজনিত বাদামি রোগ, বাদামি দাগ রোগের কারণে। তো হচ্ছে ধানের ক্ষেত্রে, তো ধান মানে কি, অরাইজা, অরাইজা স্যাটাইবা। তো এই জন্য দেখো এই যে রোগ, এই রোগের মধ্যে অরাইজা নামটা পাবা, ঠিক আছে? মানে কোন ছত্রাক দিয়ে ধানের রোগটা হয়েছিল, এটা কিন্তু আসলে ধানের বৈজ্ঞানিক নাম না, এটা হচ্ছে ছত্রাকের বৈজ্ঞানিক নাম। এই ছত্রাক দ্বারা রোগটা হয়েছিল, ছত্রাকের নামের মধ্যে কি আছে, অরাইজা আছে, মনে রাখা সহজ। এরপর দেখো আলুর বিলম্বিত ধসা মানে লেট ব্লাইট। আলুর ব্লাইট 2 রকমের আছে, ব্লাইট মানে ধসা রোগ, পাতাগুলো খসে পড়ে যায়, এরকম ধসা রোগ। তাহলে আলুর এরকম ব্লাইট রোগ আছে 2 রকমের, একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। এই যে 1843 থেকে 47 আলু ক্ষেতের ফলন প্রায় সম্পূর্ণই নষ্ট হয়ে যায়, যার কারণে আয়ারল্যান্ডে, কোন জায়গায়, আয়ারল্যান্ডে মহা দুর্ভিক্ষ দেখা যায়। আমরা যেমন ভাত খাই, ওরা তেমন আলু খায়। তাহলে আমাদের যদি ভাতের ফলন কমে যায়, দুর্ভিক্ষ হবে না? ওদের এরকম আলুর ফলন কমে গেছে, আলু একদম প্রায় সবই নষ্ট হয়ে গেছে, তাহলে অবস্থা তো খারাপ, কি খাবে ওরা? তার কারণে মহা দুর্ভিক্ষ দেখা যায় এবং 10 লক্ষ লোক মারা যায়। তাহলে এখান থেকে কিন্তু পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ যদি বড় অপশন করতে চায়, যে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ,
1843 থেকে 1847 আলুর ফলন লেট ব্লাইটের কারণে 10 লক্ষ লোক মারা যায়। এবং এটা বৈজ্ঞানিক নামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ফাইটোফথোরা ইনফেস্টেন্স। একদম মুখস্থ, ঠোঁটের আগায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, ফাইটোফথোরা ইনফেস্টেন্স। ওকে, লাস্টে হচ্ছে গম গাছের মরিচা রোগের একটা নাম আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, প্রাণীর রোগ সৃষ্টিতে, তো প্রাণীর রোগ সৃষ্টিতে এই জিনিসটা পড়ার আগে আমি তোমাকে যে এইটা পড়াতে যাচ্ছি, প্রাণীর রোগ সৃষ্টিতে এইটা পড়াতে চাচ্ছি। তো দেখো তো, দেখতেছো কিনা, দেখা যায় তো নাকি? প্রাণীর রোগ সৃষ্টিতে এই চারটা, প্রাণীর রোগ সৃষ্টিতে এই চারটা। ভাইয়া টেলিগ্রাম ইউজ করি না, তাহলে কিভাবে পাবো? আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি ফেসবুক ইউজ করো, তুমি মেসেঞ্জার ইউজ করো, রাইট? আমি তোমাকে একটা কথা দিতে পারি, তুমি ফেসবুক মেসেঞ্জার ইউজ করে যতটা না উপকার পাচ্ছ, টেলিগ্রাম ইউজ করে তার চেয়ে 10 গুণ বেশি উপকার পাবা। এটা হচ্ছে আমার আমার কি বলে, আমার হচ্ছে বটম বলে না, আমার বটম। তুমি ইনস্টল করো, মোবাইলে স্পেস নাই, প্রয়োজনে একটা ভালো অ্যাপ আনইনস্টল করে দাও। ওই ভালো অ্যাপ আনইনস্টল করে তুমি টেলিগ্রামটা ইনস্টল করো, এত সাজেশন পাবা, টিপস পাবা, কুইজ পাবা, পোল পাবা, মনে হবে কোনো পেইড বেচে ঢুকছো। ঠিক আছে, অনেক পেইড বেচে এই ফিচারগুলো অ্যাভেলেবেল না, যেগুলো হচ্ছে আমার টেলিগ্রামে ফ্রিতে দিয়ে রাখছে। বিশ্বাস না হইলে একটু চেক করে, তুমি যদি ভালো না লাগে আনইনস্টল করে দিও। ঠিক আছে, সকল স্টুডেন্টের জন্য একই কথা। টেলিগ্রাম ভাই অনেক কিছু আছে, তুমি এগুলো মিস করলে আসলে অনেক কিছু মিস করতেছো। আচ্ছা, প্রাণীর রোগ সৃষ্টিতে, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ছক, এবং এখানে সুন্দর করে দেখছো, এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে যে অমুক ছত্রাক কোথায় আক্রমণ করে, লাং, এয়ার, নেইল নাকি স্কিন? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে না? তার মানে কি সুন্দর করে কিন্তু সাজায় দিচ্ছে। এবং দেখো উপরে কিছু কথাবার্তা বলা আছে যে অ্যাসপারজিলাস, রাইজোপাস, এই যে এইরকম প্রকৃতির ছত্রাকগুলো মানুষ অন্যান্য প্রাণী দেখে রোগ সৃষ্টি করে। এই যেখানে নামগুলো আছে, এই নামগুলো কিন্তু এখানে আছে। তো এই যে ক্যান্ডিডা ছত্রাক জনরঙ্গে ক্ষত ও প্রদাহ সৃষ্টি করে, ক্যান্ডিডা অবশ্যই নাম সত্য। তারপর এখানে আমাদের হচ্ছে ক্রিপ্টোকোকাস, এটা হচ্ছে ছত্রাক স্নায়ুতন্ত্রের ক্ষত, মেনিনজাইটিস এবং ব্রেইন টিউমার সৃষ্টি করে। টোরুলা ছত্রাক ত্বক ও পরিপাকতন্ত্রের ক্ষত সৃষ্টি করে। তাহলে এই যে পড়াগুলা, এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, উপরেরটা প্লাস নিচের ছক, উপরেরটা প্লাস নিচের ছক। তো এই ছক থেকে মেইন পড়া হচ্ছে রোগের নাম, আক্রান্ত অঙ্গ, অমুক রোগ কোন অঙ্গে আক্রান্ত করে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পড়া। আমি একটু কিছু ট্রিক দিই, রিডিং তো তোমরা নিজেরা পড়তে পারবা, সমস্যা নাই। ট্রিক দিই, দেখো এই যে অ্যাসপারজিলাস, দেখো কি দিয়া, এ দিয়া, অ্যাসপারজিলাস হচ্ছে এ দিয়া, তাই না? ব্লাস্টোমাইকোসিস হচ্ছে বি দিয়া, অ্যাসপারজিলাস হচ্ছে এ দিয়া, ব্লাস্টোমাইকোসিস হচ্ছে বি দিয়া। এই দুইটাই হচ্ছে লাঙে। তুমি এই ওয়ার্ডটা মনে রাখো, এ বি এল। ঠিক আছে, এ বি এল, এ দিয়ে অ্যাসপারজিলাস, বি দিয়ে হচ্ছে ব্লাস্টোমাইকোসিস, এল দিয়ে হচ্ছে লাং। ওকে, এটা দেখো অটোমাইকোসিস, অটো মানে কান, অটো মানে কান। আমরা জানি অটাইটিস মিডিয়া, নাম শুনছি শ্বাসকে শ্বসন অধ্যায়। অটাইটিস মিডিয়া, অটো মানে কান, মিডিয়া মানে মধ্যকর্ণ। অটাইটিস মিডিয়া কোথায় হয়? মধ্যকর্ণ। তাহলে অটো যদি কান হয়, এই যে দেখো ইয়ার মানে কান, এটা তো আলাদা ট্রিক লাগবে না। আচ্ছা, এরপর দেখো এই যে আমাদের অ্যালার্জি, অ্যালার্জি কেন হয়? শরীর রক্তর মধ্যে যদি কোনো জীবাণু থাকে, রক্তে কোনো জীবাণু থাকলে বা বহিরাগত কোনো কিছু আমাদের শরীরে প্রবেশ করলে তখন আমার শরীর ফুলে যায়, হাঁচি হয়, অ্যালার্জি হয়, ঠান্ডা লাগে। তো এটা আমাদের ইমিউন সিস্টেম রিলেটেড না, রক্তের মধ্যে জীবাণু, রক্তে মানে কি ইমিউন সিস্টেম, এটাকে আলাদা করে পড়তে হবে না, রাইট? এরপর দেখো যে ডার্মাটোমাইকোসিস, ডার্মা মানে হচ্ছে ত্বক, ডার্মা মানে হচ্ছে ত্বক, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, জেরো ডার্মা পিগমেন্টেজা, এটা কি যে ত্বকের একটা রোগ। কি জন্য হয়? যে তোমার জিনের যেই ডিএনএ এর মধ্যে মিসম্যাচ হইলে, কোষের গঠন অধ্যায় পড়ছে না, ডিএনএ এর মধ্যে যে মিসম্যাচ হয় তখন জেরো ডার্মা পিগমেন্টেজা নামক ত্বকের রোগ হয়। জেরো ডার্মা তার মানে ত্বক। ঠিক আছে, এটা কোথায় হবে? স্কিনে হবে। তাহলে আমাদের এই যেগুলো সমস্যা নেই, 7, 8 ক্লিয়ার, 1, 2, 3 ক্লিয়ার, তাই না? আচ্ছা, এটা দেখ আমাদের হচ্ছে অনিকোমাইকোসিস। অনি হচ্ছে একটা মেয়ের নাম। তো মেয়েরা কি করে? নখ ডিজাইন করে। নখ ডিজাইন তো ছেলেরা করে না, নখের মধ্যে তো নীল পুলিশ যায় না, ছেলেরা, মেয়েরা ডিজাইন করে। তো অনি হচ্ছে একটা মেয়ের নাম, এখানে নখ ডিজাইন করে নীল গেল এটা। আচ্ছা, এরপর দেখো এই যে নিউরাইটিস, নিউরো মানে কি? নিউরো মানে হচ্ছে স্নায়ুতন্ত্র, মাথা, মস্তিষ্ক, এগুলো রিলেটেড। নিউরো মানে কি? নার্ভ রিলেটেড। এই দেখো পেরিফেরাল যে নার্ভগুলা,
সেখানে নিউরো মানেই তো নার্ভ রিলেটেড, নিউরন নাম শুনছো অবশ্যই। এই যে আমাদের এই পড়াগুলো কিন্তু হয়ে গেল। এখন তাহলে যেটা বাকি আছে ক্যান্ডিডিয়াসিস, এটা হচ্ছে মাউথ অ্যান্ড থ্রোট, ওটা হচ্ছে মুখ এবং ঠোঁটের মধ্যে। ঠিক আছে, পড়া সহজ করতে পারলাম ইনশাল্লাহ। তাহলে এইভাবে হচ্ছে ট্রিক ফলো করে পড়বা। সবকিছু মুখস্থ করতে গেলে মাথা মধ্যে অনেক প্রেশার পড়ে যাবে, এই জন্য কিছু জিনিস কি ট্রিক ফলো করে পড়বা। আচ্ছা, তারপর প্রাণীর রোগ সৃষ্টিতে এই যে মেইন পড়াগুলো দেখছি। এখানে একটা পড়া আছে যেটা আলিন স্যারের বই ছিল না, মাইক্রোস্পোরিয়াম। মাইক্রোস্পোরিয়াম যে ছত্রাকটা আছে, এটা আমাদের মাথার চুল গিয়ে টাকের সৃষ্টি করে। তো এটা আসলে এমনি মনে রাখা যাবে যে মাথে মাইক্রোস্পোরিয়াম, মাথে হচ্ছে মাথা, তাহলে মাথার চুল যদি পড়ে যায় টাকের সৃষ্টি হবে কোনটা দ্বারা? ওটা হচ্ছে মাইক্রোস্পোরিয়াম দ্বারা। ঠিক আছে, ওরা কি বুঝতেছো বাচ্চারা? ওরা বুঝতেছো? ভাইয়া স্লাইড কোথায় দিবেন? আচ্ছা, স্লাইড হচ্ছে তুমি দুই জায়গায় পাবা। একটা হচ্ছে এই যে ক্লাস, এই ক্লাসটা শেষ হওয়ার পরে এটার কমেন্টে তুমি চেক করলেই ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবে। আরেকটা হচ্ছে ইউটিউবে যাবা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাওন ভাইয়া, লিঙ্ক দেওয়া থাকবে, সমস্যা নাই, SHAON শাওন ভাইয়া। এই ইউটিউব চ্যানেলে যদি যাও, ওইখানে এই ভিডিওটা পাবা, ক্লাসটা পাবা, ওইটার ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। আর বই কি ফলো করবা? হাসান স্যারের বই আর আলিম স্যারের বই মেইন হিসেবে পড়বা, তারপরে এক্সট্রা ছকগুলা বৈশিষ্ট্যগুলা আজিবুল স্যারের বই থেকে। ওকে, খুব বেশি পড়া না, এক্সট্রা কিন্তু খুব বেশি পড়া না। কাঠের পচন ও ক্ষয়, বহু ছত্রাক, কোরিয়া, সার্কুলা, পলিপরাস আছে যা কাঠের পচন সৃষ্টি করে। ঠিক আছে, এ দেখো দুইটা হচ্ছে কোরিয়া, পলিপরাস, সার্কুলা। ঠিক আছে, পোপো গুলো মিলাবা কাঠের সাথে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই চামড়া ও কাপড় চিতি। মনে আছে আমরা যখন অ্যাসপারজিলাস পড়ি প্রথমে, যে যদি তুমি অ্যাসপারজিলাস জন্মানো খাবার খাও তাহলে অ্যাসপার ওসপার হয়ে যাবে, তাহলে খাবারের উপর সে ঝামেলা করতেছে। তারপর মানুষের রোগের মধ্যে কিন্তু দেখছি যে অ্যাসপারজিলাসের নাম আছে। আবার দেখো এই যে চামড়া ও কাপড়ের মধ্যে যে চিতি তৈরি করে, অনেক দিন ধরে একটা রুমে তুমি যদি কাপড় পালায় রাখো এটা চিতি পড়ে যায়, তাই না? এই চিতির মধ্যে দেখো অ্যাসপারজিলাস, মানে অ্যাসপারজিলাস দুনিয়ার সব জায়গায় ঝামেলা করতেছে কি? খাবারের মধ্যে ঝামেলা করতেছে, মানুষের রোগ তৈরি করতেছে, কাপড় চোপড় চিতি পড়তেছে। তাহলে আসল ঝামেলা হলো অ্যাসপারজিলাস, তাই না? অ্যাসপার উসপারের সমস্যা। আচ্ছা, পশু পাখি ও মাছের রোগ, আবারও দেখো সেই অ্যাসপারজিলাস, আমি বলতেছিলাম এটা ঝামেলা করে। অ্যাসপারজিলাস ফিউনিগেটাস কি করে? হাঁস মুরগি ও পাখির গর্ভপাত ঘটায়। গর্ভপাত মানে বুঝতেছো, ওই যে আগে যে বাচ্চা প্রসব হয়ে যাওয়া, অপূর্ণ অবস্থা। এবং দেখো এই যে মাইক্রোস্পোরিয়াম নামক ছত্রাক কুকুর ও ঘোড়াশরের দাগ তৈরি করে। তেমন ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। তো স্যাপ্রোলেগনিয়া হচ্ছে এক ধরনের জলজ ছত্রাক। তো আমি কিন্তু এই ট্রিকটা আগেও দিছিলাম, যে হচ্ছে পানিতে থাকবে, ওই যে পানির যেই মোল্ড পড়াইছিলাম, তাই না? পানির মোল্ডগুলা কি করে? মাছের রোগ সৃষ্টি করে। তো এই যে দেখো স্যাপ্রোলেগনিয়া, এটা হচ্ছে মাছের রোগ সৃষ্টি করে, মাছের স্যামন রোগ সৃষ্টি হয়। তো স্যাপ্রোলেগনিয়া থাকে পানিতে, সে একটা জলজ ছত্রাক, তাহলে সে কি মাছটা আক্রমণ না করে হাতির আক্রমণ করবে? মাছ পানিতে থাকে তো মাছকে আক্রমণ করবে। তো যখন প্রশ্ন আসবে মাছের জন্য কোনটা, মাছের রোগ সৃষ্টি করে কোনটা? স্যাপ্রোলেগনিয়া, কারণ এটা জলজ সাপ। এই প্রশ্ন কিন্তু আসে, নিচের কোনটি জলজ ছাত্র? স্যাপ্রোলেগনিয়া। ওকে, আমরা কিন্তু এইটাও পড়ছিলাম যে স্যাপ্রোলেগনিয়া, লেগ মানে কি? পা, ঠ্যাং, তার কি জুস পোর আছে। তারপর কিন্তু আমরা এটাও পড়ছিলাম ওই যে হলো, যেটা হলো এবং হলোকার্পিক, ইউকার্পিক, তাই না? তো এখান থেকে বলছিলাম যে দেখতে হচ্ছে জিব্বার মতো, জিব্বা থেকে স্যাপ আসে, স্যাপ থেকে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়াতে কত কিছু পড়ছি, তাই না? এখানে পড়লাম, তারপর যে ইউকার্পিক পড়লাম, তারপর লেগ জুসপোর পড়লাম। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো মনে থাকবে তোমার। মানুষের রোগ সৃষ্টির মধ্যে আমরা এখন একদম কমন জিনিসগুলো দেখবো। দাঁত রোগ, ঠিক আছে, চট্টগ্রাম দাঁত যে রোগগুলো আছে। ট্রিকোফাইটন রাফরা নামক ছত্রাকের আক্রমণে মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি হয়। ছত্রাকের জন্য আরো কিছু আছে, ট্রিকোফাইটন রাফরাম বাদে আরো কিছু জীবাণু আছে, কিন্তু এটা ট্রিকোফাইটন রাফরাম খুবই কমন, পরীক্ষা আসতে পারে। এবং দেখো আমাদের কি বলছে, ছত্রাক গঠিত রোগগুলোকে একসাথে মাইকোসিস বলা হয়, কারণ মাইকো মানে ছত্রাক দ্বারা গঠিত রোগ, মাইকোসিস। ওকে, অ্যাসপারজিলাসও বলা হয়। অ্যাসপারজিলাস কেন বলা হচ্ছে বুঝতেছো? অ্যাসপারজিলাসিস কেন বলা হচ্ছে? ওই যে অ্যাসপারোস্পার, অনেক কিছু অ্যাসপারজিলাস দ্বারা হয়, মনে পড়ে কিনা? এটাকে বলছে মিউকর ও রাইজোপাস গণের কোনো প্রজাতি
মস্তিষ্ক, ফুসফুস ও হচ্ছে খাদ্যনালীতে জাইগোমাইকোসিস রোগ সৃষ্টি করে। ওয়ার্ডটাকে ভাঙো। জাইগো মানে কি? তোমার হচ্ছে মাইকোসিস মানে কি? ছত্রাক। মাইকোসিস মানে হচ্ছে ছত্রাক, ছত্রাক দ্বারা যে সৃষ্ট রোগ। আর নাম কি? মিউকর এবং রাইজোপাস। তাহলে শর্ট টিক ফলো করবা। MR মিস্টার। এই মিস্টারের কি হয়েছে? মিস্টারের হচ্ছে মস্তিষ্ক, ফুসফুসে এবং খাদ্যনালীতে অসুখ হয়েছে। আবারও বলতেছি, ট্রিক ফলো করবা। এটা মুখস্থ করে কুলাইতে পারবা না তুমি। চারটার তো একটা দুইটা না, মুখস্থ করে কুলাইতে পারবা না। ট্রিক ফলো করো। মিস্টারের কি হয়েছে? মাথা, ফুসফুস, খাদ্যনালীতে রোগ সৃষ্টি হয়েছে। মিস্টারের কি হয়েছে? মাথা, ফুসফুস, খাদ্যনালীতে রোগ সৃষ্টি হয়েছে। মিস্টার মানে কি? মিউকর রাইজোপাস। মিস্টার মানে কি? মিউকর রাইজোপাস। ওকে, এরপর হচ্ছে আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি ছত্রাক দ্বারা যে রোগগুলা হয়, তাই না? ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই দেখো, ট্রিকোডার্মা ক্যান্ডিডা গণের কোনো কোনো প্রজাতি পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে। তো এই ক্যান্ডিডা মানে হচ্ছে জননাঙ্গ, পুরুষ হোক আর স্ত্রী হোক। ক্যান্ডিডা মানেই তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে পুরুষ জননাঙ্গে কি করবে? রোগ সৃষ্টি করবে। পুরুষের ক্ষেত্রে হোক, স্ত্রীদের ক্ষেত্রে হোক, ক্যান্ডিডা মানেই এই রোগ। আচ্ছা, গেল। এরপর হচ্ছে তোমার এটা দেখো, অ্যাবসিডিয়া। অ্যাবসিডিয়া হচ্ছে নামক ছত্রাক মানুষের দেহে ব্রঙ্কোমাইকোসিস রোগ সৃষ্টি করে। ব্রঙ্কোমাইসিস মানে বুঝতেছো ফুসফুসের, লেস ইম্পর্টেন্ট, এটা খুব কম আসে না, সমস্যা নেই। এটা দেখো, এই যে ক্যান্ডিডা, একটু আগে পড়ছিলাম, মাউথ অ্যান্ড থ্রোট। আলিম স্যারের বই পড়ছি, মাউথ অ্যান্ড থ্রোট, ক্যান্ডিডা মনে পড়ে কিন্তু। তাহলে মুখ, নাক, গলা, ঠিক আছে? মাউথ অ্যান্ড থ্রোট আলিম স্যারের বইয়ের সাথে রিলেটেড আছে, এটা পাইবা, যাকে বলে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, তুমি এটা মনে হচ্ছে অনেক জায়গায় পড়ছো, তাই না? ক্যান্ডিডা নামটা পরিচিত লাগতেছে, কোথায় পড়ছো? এই যে দেখো, ওইসব স্থানে অবস্থানরত ব্যাকটেরিয়া ক্যান্ডিডার আক্রমণ প্রতিহত করে রাখে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে ব্যাকটেরিয়া ধ্বংসপ্রাপ্ত হলে ক্যান্ডিডার আক্রমণ মারাত্মক হয়। এখন আমি তোমার বিষয়টা বুঝাই, তোমার এটা বোঝাই কোথায় পড়ছো, মানে এই জিনিসটা তোমার পরিচয় লাগবে অবশ্যই। যখন তুমি ব্যাকটেরিয়া পড়ো, ওইখানে পড়ছো না যে এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো মানুষ যখন প্রেসক্রিপশন করা ছাড়া, ডাক্তারের পারমিশন ছাড়া যখন উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খায়, আমাদের শরীরে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, তাই না? বিশেষ করে হচ্ছে তোমার এই জননাঙ্গে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন জননাঙ্গের রোগগুলো থেকে প্রতিহত করে রাখে। এখন কেউ যখন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক কাজ কি? ব্যাকটেরিয়া মেরে ফেলা। তো জননাঙ্গের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সে মেরে ফেলে। তো তখন কি হয়? ব্যাকটেরিয়া তো আর আক্রমণ করা, প্রতিহত করার মতো থাকলো না, তখন যায় ক্যান্ডিডা সেখানে আক্রমণ করে। কথা বুঝতে পারছো? এই বেসিকটা বুঝতে পারছো? ব্যাকটেরিয়াগুলো কি করে? জননাঙ্গের ব্যাকটেরিয়াগুলো কি করে? ক্যান্ডিডাকে প্রতিহত করে রাখে। যখন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া হয়, ক্যান্ডিডাগুলো আক্রমণ বেড়ে যায়, কারণ ব্যাকটেরিয়া মরে গেছে, প্রতিহত করার মতো কেউ নেই। আচ্ছা, মাছের রোগ সৃষ্টি বললাম একটু আগে, যে স্যাপ্রোলিগনিয়া হচ্ছে জলজ ছত্রাক, সে কি করবে? মাছের রোগ সৃষ্টি করবে পানি। পড়া খুবই ইজি। আচ্ছা, ছত্রাককে পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত কেন করা হয়েছিল? কালকে বলছি, ছত্রাকের মধ্যে তোমার উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, আবার প্রাণীর বৈশিষ্ট্য আছে। দেখো, এই যে আমাদের প্রাণী জগতের সাথে মিলগুলো এখানে লেখা, দেখতে পাচ্ছ কিনা? এই জায়গাটা খেয়াল করো। ছত্রাক প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন। যেমন মানুষেরও ক্লোরোফিল নাই, মানুষ নিজের খাদ্য নিয়ে তৈরি করতে পারে না, ছত্রাকেরও নাই, ঠিক আছে? তারপর মানুষ হচ্ছে বেশিরভাগ কি? পরভোজী, মানে গাছপালা, তারপর হচ্ছে শাক টাকায় আমরা বেঁচে থাকি, মুরগি টুরগি খেয়ে বেঁচে থাকি আমরা। সঞ্চিত খাদ্য ছত্রাকেরও গ্লাইকোজেন, মানুষেরও গ্লাইকোজেন, পড়াইছে। কোষ ঝিল্লি আর্গোস্টেরল সমৃদ্ধ, ঠিক আছে? তো এখানে অনেকগুলো বিষয় আসছে, হাতে কি তোমার হচ্ছে প্রাণীর সাথে অনেক মিল, উদ্ভিদের সাথে কিছু মিল আছে, যেমন কোষ প্রাচীর আছে, ঠিক আছে? তবে পানির সাথেই বেশি মিল। ওকে, এই যে বিষয়গুলো আমরা তখন যা যা পড়লাম, ছত্রাকের অপকারিতা এখানে একসাথে নোট করা আছে। অবশ্যই এটা খাতার মধ্যে নোট করে পড়বা। দাঁত রোগ। আচ্ছা, এইখানে এখানে একটা পড়া দেখতে পাচ্ছ, অ্যাথলেট ফুড। এই অ্যাথলেট ফুডটা 2022 সালে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে আসছে। এই টিনিয়া রাবরা, এই অ্যাথলেট ফুড হচ্ছে একটা দাঁত রোগের একটা প্রকার, ঠিক আছে? অ্যাথলেট ফুড মানে বুঝতে পারছো, পায়ে হবে যারা হচ্ছে অ্যাথলেট বা খেলোয়াড়, অনেকক্ষণ ধরে যখন তারা যে জুতাগুলো পরে রাখে, পা ভিজে যায়, তখন এই রোগগুলো হয়। এটা কোন বইয়ের তথ্য? এটা হচ্ছে তোমার আলিম স্যারের বইয়ের তথ্য। অ্যাথলেট ফুড থেকে প্রশ্ন আসছে। ওকে, তারপর হচ্ছে কাগজ বিনষ্টকরণে কোনটা কাজ করে, এগুলো তুমি একবার রিডিং দিয়ে ফেলবা। আমার এই ছকগুলা অবশ্যই পড়বা, যে ছকগুলা দিচ্ছি অবশ্যই পড়বা। আচ্ছা, ছত্রাকের জন্য এখানে কিছু ট্রিক দেওয়া আছে,
এবং বৈজ্ঞানিক নামগুলো একসাথে করা আছে, আশা করি দেখা যাচ্ছে। তো 1 নম্বরে ডাইমরফিজম, মানে আমি এগুলো সাজাইছি একসাথে ছত্রাক থেকে বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ যেগুলো, সবই গুরুত্বপূর্ণ বাট এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডাইমরফিজম দেখা যায় কোনটার মধ্যে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটামের মধ্যে। এটা মাটিতে সূত্রাকার এবং আমাদের ফুসফুসে কেমন পিণ্ডাকার, আপনি কিন্তু পড়াইতে। আচ্ছা, খাবার হিসেবে আমরা হচ্ছে কোনগুলো গ্রহণ করি? এগারিকাস বিসপোরাস আর এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। এটা একটু দেখাচ্ছি, এটা একটু পরে আসছে। ওই যে আমরা এগারিকাস যখন পড়বো না, এগারিকাস তো বুঝতে পারছো ওই যে মাশরুম যেটা ছত্রাক, ওই ব্যাঙের ছাতা, তো এটা যখন পড়বো তখন এটার মধ্যে আছে। তো আগে থেকেই দেখা দিচ্ছে এই টেকনিকটা, খেয়াল করো। খাবার হিসেবে আমরা কোন কোন এগারিকাস গ্রহণ করি? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে না, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে না। তো কি কি আছে? এগারিকাস বিসপোরাস, এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। তো মনে করো আজকে আমার জন্মদিন, তা আমার যে আজকে জন্মদিন হয়, আমাকে তোমরা কি করবা? কেক খাওয়াবা। কেক মানে কি? পেস্ট্রি, রাইট? কেক মানে কি? পেস্ট্রি। পেস্ট্রি একটা খাবার জিনিস, দেখো, ক্যাম্পেস্ট্রিস, ক্যাম্পেস্ট্রিস, যেটা পেস্ট্রি মানে কেক, কেক একটা খাবার। আচ্ছা, এগারিকাস বিসপোরাস, বিষ, বিষ তো মানুষ খায়, মরে যাওয়ার জন্য খায়, আর যে জন্যই খায়, খায় তো, তাহলে বিষ একটা খাবার না? হোক এটা খারাপ খাবার, কিন্তু খাবার তো। তো দেখো এই যে বিষ, কি বিস্ফোরাস একটা খাবার, খুব বিষাক্ত খাবার, বাট খাবার তো। আচ্ছা, ওষুধের বিষয়গুলো দেখো, এটা পড়াইছি কিনা দেখাবো। এই যে এবং লিখে দিছি কিন্তু যে কাজ সহ কাজগুলো পড়তে হবে, কাজগুলো পড়তে হবে। এরগট কি করতেছে? ওই যে ব্লাড ক্লটিং এ, সন্তান জন্মদানের পর রক্তক্ষরণ বন্ধ করতে। স্টেরয়েড আর্থ্রাইটিস নিরাময়। সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন কি করে? কমেন্ট করো, এটাকে পড়াইছি। সাইক্লোস্পোরিন কি করে? কমেন্ট করো। আচ্ছা, তো এখানে সবগুলো একসাথে সাথে দেওয়া আছে, আমি যেভাবে নোট করছি ওইভাবে নোট করবা। পেনিসিলিন, পেনিসিলিয়াম থেকে। এরগট, ক্লাভিসেপস তারপরে থেকে। স্টেরয়েড, অ্যাসপারজিলাস থেকে। সাইক্লোস্পোরিন তোমার হচ্ছে ইনফ্রাটাম থেকে। ঠিক আছে, ইনফ্লামেশন বলছিলাম না, ট্রিক দিছিলাম। ওকে, এখন হচ্ছে আলুর যে যে দুইটা রূপ বলছিলাম না, আলুর দুইটা ধসা আছে, একটা হচ্ছে আলুর আর্লি ব্লাইট, আরটা হচ্ছে আলুর লেট ব্লাইট। লেট ব্লাইট মানে হচ্ছে বিলম্বিত ধসা, আর আর্লি ব্লাইট। তো আর্লি ব্লাইটের যখন ট্রিকটা দেখো, আর্লি মানে কি? আগে। তো দেখো আর্লি অ্যালটার, অ্যালটারনারিয়া সোলারি। তো আর্লি অ্যালটার, আর্লি অ্যালটার মিলে কিন্তু উচ্চারণটা মিলে। আর বিলম্বিত দশা একটা বলছিলাম, মুখস্থ রাখবা, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ওকে, মাথার টাক একটু আগে পড়ালাম না? মাথা, মাথা মানে কি? মাইক্রোস্পোরিয়াম। মাথা মাইক্রো, মাথা মাইক্রো। দাঁত রোগের জন্য ট্রিকোফাইটন রাবরা, দাঁত রোগের জন্য ট্রিকোফাইটন রাবরা। আচ্ছা, এখান থেকে লাস্ট পড়া, খুবই গুরুত্বপূর্ণ পড়া, সবাই দেখতেছো তো? সবাই দেখতেছো তো? ওকে, পড়া কি ভালো লাগতেছে? একটু জানাও তো। শৈবাল ছত্রাকের নামগুলো উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো প্র্যাকটিস করতে হবে। ক্লাস কখন শুরু হলো? ক্লাস শুরু হয়েছে হচ্ছে 9:15 শুরু করছি আমরা, সমস্যা নেই, ইউটিউব থেকে রেকর্ড দেখে নিতে পারবা, ফেসবুক থেকে দেখতে পারবা, কোনো সমস্যা নেই। গতকাল তো তোমার হচ্ছে কারেন্টের জন্য দিতে পারলাম, কারেন্টটা চলে গেছিল, অর্ধেক ক্লাসে শেষ হয়ে গেছে। আচ্ছা দেখ, বিষাক্ত মাশরুম। তো বিষাক্ত মাশরুম, মনে করো তুমি একটা জায়গায় ক্যাম্পেইনে গেছো, পাহাড়ে গেছো, যাই দেখলা খুব সুন্দর সুন্দর কিছু মাশরুম জন্মে আছে, তো মনে হয় লাইক আজকে সেই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার ঠেলায় হ্যাঁ উল্টায় পড়ে থাকতাম, মরে গেল, তাহলে হবে? হবে না। চিনতে হবে বিষাক্ত মাশরুম কোনগুলা, এটা করে আমরা দেখবো যে বিষাক্ত মাশরুম চেনার উপায়। সমস্যা নেই, এগুলা বৈজ্ঞানিক নাম কেন নিচে পরীক্ষা আসতে পারে না, নিচের কোনটি বিষাক্ত মাশরুম নয়, নিচে কিন্তু বিষাক্ত মাশরুম আসতে পারে। তো এই সবগুলো অ্যাডিয়া হচ্ছে অ্যাগারিকাস। ঠিক আছে, অ্যাডি অ্যাগারিকাস। তো অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, ঠিক আছে, অ্যাগারিকাস ভিরোসা, অ্যাগারিকাস হচ্ছে ফ্যালয়েডস। তো এই যে তোমার হচ্ছে তিনটা নাম, তিনটা নাম। তো এই দেখো, যেটা হচ্ছে তোমার অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, এখানে এক্স ওয়ার্ডটা আছে। আমরা এক্স ওয়ার্ড কি জন্য ব্যবহার করি? ক্রস চিহ্নর জন্য, রাইট? এক্স ওয়ার্ডটা কেন ব্যবহার করি? ক্রস, বাদ, তাই না? তাহলে এই এক্স মানে হচ্ছে ক্রস বা নিষিদ্ধ, এটা বাদ, বিষাক্ত। ওকে, তারপরে দেখো অ্যাগারিকাস ফ্যালয়েডস। তোমার ঘরে যদি বিষাক্ত জিনিস থাকে, এটা কি খাইবা না ফালাই দিবা? ফেলে দিবা। ফেলে থেকে হচ্ছে ফ্যালয়েডস, ফেলে দাও, ফ্যালয়েডস ফেলে দাও, কারণ কি সে বিষাক্ত। আর বিষাক্ত মানে মানে বিষ, বিষ থেকে মানে বা ভিরোসা, বিষ, বিষ না পরে বলবো ভিষ। ঠিক আছে, ভিরোসা। আমাদের তিনটা নাম কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে গেল। ট্রিক গুলো ফলো করবা, ঠিক আছে, ট্রিক গুলো মাস্ট ফলো করবা, নোট করে ফেলবা। আচ্ছা, দেখা যাচ্ছে আছে লাই কিনা ব্যাঙের ছাতা।
তাই না? ব্যাঙের ছাতা অনেক জায়গায় আশেপাশে দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের অ্যাগারিকাস, ঠিক আছে? অ্যাগারিকাস এক ধরনের ছত্রাক। এটা ডিভিশনটা দেখো, বেসিডিও মাইকোটা প্লাস হচ্ছে বেসিডিও মাইসিটিস। তাহলে অ্যাগারিকার সাথে দেখবো বেসিডিও অনেক মিল আছে, বেসিডিও স্পোর পাওয়া যাবে। ওকে, আমরা এখান থেকে কি কি লাগবে একটু দেখি। প্রথমে হচ্ছে আমরা নোটটা থেকে দেখে আসি, নোটের মধ্যে একবার সুন্দর করে কিছু নোট করা আছে, খুবই মজার পড়া কিন্তু। হ্যাঁ, তুমি হচ্ছে পড়লে মজা পাবে। এই দেখো অ্যাগারিকাস, অ্যাগারিকাসের অপর নাম কি? মাশরুম ব্যাঙের ছাতা, তাই না? এই অ্যাগারিকাসের একটা পড়া আছে, নাম হচ্ছে ফ্রুকটিফিকেশন, ঠিক আছে? ফ্রুকটিফিকেশন তো জিজ্ঞেস করতে পারে, মানে এগুলো কি? এগুলো হচ্ছে এখান থেকে প্রশ্ন বেশি আসে, মানে বাম পাশে যে পয়েন্টগুলো লেখা না, এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এই জন্য আমি এগুলো নোট করে রাখি। ওকে, তো এগুলো হচ্ছে, এটা কিন্তু আমার লেখা না, আমার লেখা তো সুন্দর না, এটা স্টুডেন্টের লেখা। ওকে, তো ফ্রুকটিফিকেশন মানে কি? মাইসিলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ বের হওয়া, এটা বলে ফ্রুকটিফিকেশন। যেমন এই যে এটা যদি মাটি হয়, মাটির নিচে হচ্ছে এই ব্যাঙের ছাতার যে মূল দেহ মাইসেলিয়াম, আর উপরে আমরা যেটা দেখি ছাতার মতো যেটা দেখি, এটা হচ্ছে তার জননাঙ্গ, যাকে আমরা বলতেছি ফ্রুকটিফিকেশন। এটা কিন্তু তার মেইন অংশ না, তার মেইন অংশ হচ্ছে এইটা, তার শরীরের মেইন অংশ হচ্ছে এটা মাইসেলিয়াম, মাটির নিচে যেটা আমরা যেটা দেখি, ওই যে ফুটবডি তৈরি হয়, এটা হচ্ছে তোমার ফ্রুকটিফিকেশন। ওকে, পরিচক। তো কিছু কিছু মাশরুম থাকে এরকম গুল 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 থাকে, চক্র। তো দেখা মনে হয় যে পরীরা মনে হয় নাচতেছে, মানে কেউ যে উপরে হেলিকপ্টার থেকে দেখে মনে করবে যে পরীরা মনে হয় নাচতেছে, এমনি এমনি গুল 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 করে থাকে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পরিচক, ফেরি। আচ্ছা, এবার সঞ্চিত খাদ্য হচ্ছে তৈলবিন্দু। আমরা বলছি যে ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকতে পারে, তৈলবিন্দু থাকতে পারে, ভলিউটিন দানা থাকতে পারে। এর মধ্যে ছত্রাকের একটা প্রজাতি আমরা পাইলাম অ্যাগারিকাস, তাই না? অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি? তৈলবিন্দু। আচ্ছা, এখন কিছু অংশ আছে, আমরা যে বললাম যে আমাদের উপরে ব্যাঙের ছাতার মতো যে অংশটা, ওইটা তো তার জনন অংশ, এটা তার বডির অংশ কিন্তু না। তার বডি হচ্ছে মাটির নিচে মাইসেলিয়াম। উপর থেকে যেটা দেখতেছো ফ্রুট বডি, ছাতার মতো অংশ, এটা হচ্ছে তার জনন অঙ্গ। এই জননাঙ্গে কি কি পার্ট আছে আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে হেডলাইন, স্টাইপ, ক্যানোলাস, পাইডিয়াস, আর হচ্ছে গিল বা লেমিনেট। তো প্রত্যেকটা থেকে আমি যা লিখে দিয়েছি এগুলো হচ্ছে মেইন পড়া, তোমাকে একটু বুঝতে হবে জিনিসটাকে। আগে মেইন পড়াগুলো দেখ। গোড়ার দিকে কাণ্ডের নেই অংশ হচ্ছে স্টাইপ, গোড়ার দিকে কাণ্ডের নেই অংশ হচ্ছে স্টাইপ, আমি যেটা থেকে দেখাবো, টেনশন। পাইলিয়াস হচ্ছে উপর দিকে ছাতার মতো, আর অ্যানোলাস হচ্ছে স্টাইপের মাথায় চক্রাকার অংশ। আমি এই জিনিসগুলো একটু তোমাদের দেখা দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, যে পাইলিয়াস স্টাইপের মাথায় চক্রাকার অংশ কোনটি, তারপরে ছাতার নেই অংশ কোনটি, কাণ্ডের নেই অংশ কোনটি, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? আর তোমরা হচ্ছে বুঝে বুঝে পড়বা, চিত্র দেখাচ্ছি। একটু এখানে আসো, দেখো এটা দেখো তো কাণ্ডের মতো অংশ রাখতেছেন, এই পুরোটা কাণ্ডের মতো অংশ, এই কাণ্ডের মতো অংশ হচ্ছে স্টাইপ, ঠিক আছে? কাণ্ডের মতো অংশ হচ্ছে স্টাইপ। ওকে, এরপর দেখো আমাদের হচ্ছে এই পার্টটা, এই যে এটা হচ্ছে অ্যানুলাস। তারপর ছাতার উপরের দিকে যেমন এরকম রিং 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 লাগানো থাকে না, এই পার্টটা হচ্ছে গিল, এবং এই যে এইটা ছড়ানো অংশ, এর নাম হচ্ছে পাইলিয়াস, ঠিক আছে? যেটা স্টাইপ, সিরিয়ালি মনে রাখতে পারো, স্টাইপ, অ্যানুলাস, গিল, পাইলিয়াস, স্টাইপ, অ্যানুলাস, গিল, পাইলিয়াস। ওকে, তো এখান থেকে কি লাগবে? সঞ্চিত খাদ্য, এই যে তেলবিন্দু আমরা পড়াইছি। তারপর হচ্ছে এই যে মাশরুম যে অপর নাম, এটা বলছি ফ্রুট বডি, কোনটা বলছে? এটা হচ্ছে ফ্রুট বডি, জড়ন অংশ। এটা কিন্তু মেইন অংশ না, এটা হচ্ছে ফ্রুট বডি, এই পার্টটা ফ্রুট বডি। আর মেইন পার্ট হচ্ছে এটা, মূল দেহ হচ্ছে এটা মাইসেলিয়াম, ছত্রাকের যে মূল দেহ মাইসেলিয়াম, এটা হচ্ছে নিচে, আর উপরে এটা হচ্ছে জননাঙ্গ তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, অ্যাগারিকাস দড়ির মতো অংশ তৈরি করে, তার নাম হচ্ছে রাইজোমর। ফতে বলছিলাম ফিতা বা দড়ি মনে রাখার জন্য বলছিলাম, এবং এটা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হইতে পারে। একদিনে একটি মাশরুম 1 কিলোমিটার দীর্ঘ হাইব্রিড তৈরি করতে পারে, কি কত বড়, চিন্তা করে দেখতেছো? ওকে, এই যে দেখো আমরা এগুলো পড়ছি, জনন অংশ বা ফুড বডি, গোড়ার দিকে কাণ্ডের ন্যায় স্টাইপ, ঠিক আছে? তারপর হচ্ছে জ্বলন্ত পর্দার ন্যায় গিল, চক্রাকার অ্যানুলাস, ঠিক আছে? এগুলো কিন্তু পড়াই ফেলছে অলরেডি, ওই আমার নোট থেকেই পড়াই ফেলছি। আচ্ছা, ওকে, এইখান দেখো আমরা হচ্ছে বেসিডিও স্পোর সম্পর্কে কিছু পড়াশোনা করবো, যে বেসিডিয়ামের শীর্ষে আঙ্গুলের ন্যায় তোমার হচ্ছে যে গিল থেকে, এখানে গিলের মধ্যে থাকে বেসিডিও স্পোর। তো এই বেসিডিও স্পোর হচ্ছে ছত্রাকের জন্য যে স্পোর,
অ্যাগারিকাস ছত্রাকের জন্য স্পোর তার জন্য অনেক সাহায্য করতেছে। তো আমরা গিল থেকে কিছু পড়া দেখবো যে স্পোর তো বললাম যে কোথায় তৈরি হয়, গিলের মধ্যে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, বেসিডিও স্পোর হচ্ছে যেগুলো। তো কোথায় তৈরি হচ্ছে সেটা আমরা জানি, এটার জন্য আমাদের গিলের স্তরটা দেখতে হবে, গিলের মধ্যে তৈরি হচ্ছে। বললাম না যে গিল, অ্যারোলাস, পাইলাস, এখানে গিল জিনিসটা। ওকে, গিলের মধ্যে কিছু অংশ আছে টমা, সাব হাইমেনিয়াম, সাব মানে নিচে, সাব মানে নিচে, হাইমেনিয়ামের নিচে অবস্থান করতেছে সাব হাইমেনিয়াম, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তেমন ভাবে হাইমেনিয়াম, সাব হাইমেনিয়াম। ওকে, তো এই যে দেখো এখানে একটা পড়া আছে, এখানে একটা পড়া আছে যে সাব হাইমেনিয়ামের মধ্যে কোষ বিন্যাসগুলোকে প্রোজেন কাইমা বলে। সাব হাইমেনিয়ামের যে কোষ বিন্যাস এটাকে প্রোজেন কাইমা বলে। কেমন কোষ বিন্যাস? কোষগুলো আকারে ছোট এবং গোলাকার। ঠিক আছে, সাব হাইমেনিয়ামের মধ্যে কোষগুলো আকারে ছোট এবং গোলাকার, এটাকে বলে প্রোজেন কাইমা। তো প্রশ্ন দুই রকমের আসতে পারে যে প্রোজেন কাইমা দেখা যায় কোথায়? সাব হাইমেনিয়ামে। প্রোজেন কাইমা দেখা যায় কার ক্ষেত্রে? ছত্রাকের ক্ষেত্রে। কোন ছত্রাকের ক্ষেত্রে? অ্যাগারিকাস ছত্রাকের ক্ষেত্রে, ব্যাঙের ছাতার ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছি? সাব হাইমেনিয়াম বিষয়টা ক্লিয়ার। এবং এই অঞ্চল থেকেই বেসিডিয়াম তৈরি হয়, এবং এই বেসিডিয়াম থেকে পরবর্তীতে কে তৈরি হচ্ছে আমাদের? এই দেখো বেসিডিও স্পোর তৈরি হচ্ছে। ওকে, তাহলে যে পড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু 5 স্টার। তো বেসিডিও কার্ড জিনিসটা কি? দেখো কিছু পড়া আছে বেসিডিও কার্ড। এই জিনিসটা কি? যে বেসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক। আমরা দেখছি যে অ্যাগারিকাসটা তার যে শ্রেণী বা ক্লাস সেটা হচ্ছে বেসিডিও মাইসিটিস। তো এই বেসিডিও মাইসিটিস ছত্রাকের ফ্রুট বডিকে বলা হয় বেসিডিও কার্ড। বুঝছো ফ্রুট বডি কোনটা? ওই যে ব্যাঙের ছাতার মতো যে অংশটা, এটার নাম হচ্ছে বেসিডিও কার্ড। অ্যাগারিকাসের ফ্রুট বডিকেও কি বলবে? বেসিডিও কার্ড বলবে। এখানে কি স্পোর তৈরি হয়? বেসিডিও স্পোর তৈরি হয়। কিসের মাথায়? বেসিডিয়ামের মাথায়। কয়টা? 4টা করে। আবারও বলতেছি, গিলের মধ্যে সাব হাইমেনিয়াম স্তর থেকে বেসিডিয়াম থাকে, বেসিডিয়ামের মাথায় বেসিডিও স্পোর। কয়টা করে? 4টা করে। এবং কোন শ্রেণীর? বেসিডিও মাইসিটিস শ্রেণীর। আর এদের যেই ফুড বডি, যে ছাতার মতো অংশ দেখা যাচ্ছে, এটা তার জননাঙ্গ, এটার নাম কি? বেসিডিও কার্ড। সবকিছুই বেসিডিও, যেটা হচ্ছে অংশ সেটা কার্ড, যেটা স্পোর সেটা হচ্ছে বেসিডিও স্পোর, যেটা ছত্রাক সেটা হচ্ছে বেসিডিও মাইসিটিস। এই হচ্ছে কথা। আশা করি পারবেন। তো এখান থেকে আমরা কিন্তু পড়াগুলো দেখাই দিচ্ছি। এই যে দেখো এখানে সুন্দর করে একটা হাইলাইট করা পড়া আছে, সাব হাইমেনিয়ামে। কি হাইলাইট করা পড়া? সাব হাইমেনিয়ামে কোষ বিন্যাসকে প্রোজেন কাইমা বলে। ক্লিয়ার কিনা বলো? অ্যাগারিকাসের জননাঙ্গের আমরা অনেকগুলো নাম পাইছি। জননাঙ্গ কোনটা? এই নিচে এগুলো হচ্ছে তোমার তার মূল। দেখো এগুলো কিন্তু আমাদের না, এটা হচ্ছে তার জননাঙ্গ। এটা আমরা কিছু নাম পাইছি। কি নাম পাইছি? 1 নাম্বার ফ্রুট বডি, 2 নাম্বার বেসিডিও কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেয়ে, হাসান স্যারের বই আছে। আর এটা হচ্ছে আমাদের আলিম স্যারের বই। তো ওরা বসেছি কিনা, ওরা বসেছি কিনা? ঠিক আছে, ক্লাস কতক্ষণ চলবে? আমরা চ্যাপ্টার শেষ পর্যন্ত আমরা ক্লাস নেবো, সমস্যা নেই। চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট লাগে, আমার ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ ডিফিকাল্ট লাগবে না। এই তোমরা একটু ফিডব্যাক জানাও, ক্লাস ভালো লাগতেছে কিনা, একটু ফিডব্যাক জানাও। এই ধরনের মধ্যে দেখো অলরেডি যা পড়াইছি তাই লেখা। অ্যাগারিকাসের প্রধানত যৌন জনন প্রক্রিয়ায় হয়। যৌন স্পোর, আরো বলতেছি দেখো, যৌন স্পোর উৎপাদনকারী অঙ্গের নাম বেসিডিয়াম এবং স্পোরের নাম বেসিডিও স্পোর। তাহলে খেয়াল করছো, বেসিডিও স্পোর একটা যৌন স্পোর। আমরা তো এতদিন জানছি যে স্পোর গুলা কি অযৌন জননে সাহায্য করে, বাট অ্যাগারিকাস যে ছত্রাকটা আছে তার যে বেসিডিও স্পোর সেটা হচ্ছে যৌন স্পোর। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? ওকে, বুঝতেছো পড়া? আচ্ছা, মাশরুম ছত্রাকের উপকারিতা, ঔষধি গুণাবলী, এই সব কিছু আমরা হচ্ছে একটা পেজে নিয়ে আসি। দেখো অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব আশা করি দেখা যাচ্ছে। এই সবাই একটু জানাও যে ক্লাস ভালো লাগতেছে কিনা। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব দেখো, এই অ্যাগারিকাস ছত্রাকে আঁশ বেশি থাকে, শর্করা চর্বি কম থাকে। আমরা জানি খাবারের চর্বি যত কম থাকবে তত ভালো, যার কারণে ডায়াবেটিস রোগীর জন্য এটা একটা আদর্শ খাবার। আঁশ বেশি, তাই ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার হচ্ছে আমাদের ছত্রাক। ওকে, এখানে তোমার হচ্ছে কিছু লেখা আছে, হচ্ছে কি কোলেস্টেরল কমায়। ঠিক আছে, ওকে, ইরিটোডেনিন এরকম কিছু লেখা দেওয়া হচ্ছে কি কোলেস্টেরল কমায়। ঠিক আছে, তো এই জিনিসটা দেখবা কি কোলেস্টেরল কমায় হচ্ছে কোনগুলো। ওকে, নেক্সট হচ্ছে ইমিউনিটি বাড়ায়। ইমিউনিটি বাড়ায় মানে কি? রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে কিছু রিলেটেড আছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানে কি? ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করবে। দেখো রিলেটেড পড়া কেন? ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করবে। উচ্চ রক্তচাপ, নট নিম্ন রক্তচাপ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে। চুল পাকা ও চুল পড়া প্রতিরোধ করে। খাদ্য হিসেবে আমরা খাইতে পারি এগারিকাস গুলা, ভলভারিয়াল্লা, তাই না? নাম শুনছি। এগারিকাস বিসপোরাস, এগারিকাস ক্যাম্পেস্ট্রিস, একদমই যে টেকনিকের মধ্যে পড়াইলাম, বিষ হচ্ছে পেস্ট্রি, এগুলো হচ্ছে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। ওকে, তারপর হচ্ছে ভিটামিনের উৎস হিসেবে কাজ করে। কোন কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন B12, ভিটামিন B12। আবার বলতেছি, B12 এর নাম কি বলো? এ বাচ্চারা বলো। ভাইয়া ম্যাক্সিমাম লাইনে কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এই অধ্যায় থেকে সবকিছুই আসলে গুরুত্বপূর্ণ। আমি যেগুলো ট্রিক দিচ্ছি ট্রিকগুলো ফলো করো। এইগুলো ওয়ার্ড কোথায় পাচ্ছে বিজ্ঞানে, কিছু করার নাই রে, পড়তে হবে। আচ্ছা, তাই শোনো যেটা বললাম, ভিটামিন B12 এর নাম বলো। ভিটামিন B12 এর নাম বলো। তোমার কি ভিটামিনগুলোর নাম জানো? ভিটামিন B2 এর নাম কি, B5 এর নাম কি, B9 এর নাম কি? এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে হবে। ভিটামিন B1 এর নাম কি, কোনটা রিবোফ্লাভিন, কোনটা থায়ামিন, কোনটা আছে সায়ানোকোবালামিন, কোনটা ফলিক অ্যাসিড, এগুলো কিন্তু পড়তে হবে। দেখি তোমরা কমেন্ট করছো কিনা। এই না, B12 রিবোফ্লাভিন কেমনি হয়? এই গরু দুঃখে হয়ে যাবো। B12 রিবোফ্লাভিন রে, আরে B12 রিবোফ্লাভিন না, আমি দেখাই দাও। আচ্ছা, ভিটামিনের যেই উৎস আমরা এগুলো দেখছি যে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। সায়ানোকোবালামিন নাম শুনছো? তারপর হচ্ছে ফলিক অ্যাসিড নাম শুনছো? B9 হচ্ছে ফলিক অ্যাসিড, আর B12 হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে? এই দেখো, এই যে পড়াইছি একটু আগে, আঁশ বেশি থাকায় ডায়াবেটিস রোগের জন্য আদর্শ। তো কি বলছি, কথাটা আবার আবার বলতেছি, B9 এর নাম হচ্ছে ফলিক অ্যাসিড, B9 এর নাম কি? ফলিক অ্যাসিড। আর B12 হচ্ছে আমাদের সায়ানোকোবালামিন। ওকে, আচ্ছা, তো এই দেখো আমাদের এখানে আছে হচ্ছে থায়ামিন, রিবোফ্লাভিন, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। তো এরকম যত নাম আছে, এটা হচ্ছে B5 পেন্টাথেনিক, ঠিক আছে? তারপর হচ্ছে B9, তারপর হচ্ছে B12। তো B9 এর নাম হচ্ছে ফলিক অ্যাসিড, B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, তাহলে এই নামগুলো সবগুলো পড়বা। 1 নাম্বার পড়া কর্মমুখী রসায়ন, 1 নাম্বার পড়া। 2 নাম্বার হচ্ছে তুই মনে হয় যে 1, 2, 5, মানে 12, 5 বা 125 মনে রাখলে হবে। এই 12 কিন্তু আবার এই 12 না, মানে আমাদের যে ট্রিকের মধ্যে দেখবা 12, 5 বা 1 to 5 লেখা, সবাই এই জায়গাটাই ভুল করবা, এই জায়গাটা অ্যালার্ট থাকবা, ঠিক আছে? এটা কিন্তু 12 না, এটা হচ্ছে 1 to 5। আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম যে নামগুলো জানো কিনা, এই তুমি ওয়াই কোনটা থায়ামিন, 2 কোনটা রিবোফ্লাভিন, 5 কোনটা পেন্টাথেনিক, 5 মানে তো পেন্টা। ওকে, এরপর সিডিকে আমরা বলি না যে আই ডোন্ট নো, আইডিকে সবাই মনে রাখবা, সিডিকে, আইডিকে না পড়ে এখন থেকে সিডিকে পড়ো। এইগুলা কি? এগুলো হচ্ছে ভিটামিনের উৎস। কোথায় পাওয়া যায়? এগারিকাস নামক যে মাশরুম গুলো আছে এখানে পাওয়া যায়। ওকে, এখানে দেখো যে নাম লেখা আছে, দেখছো? B1, B2, B5। আমি বই থেকে দেখাই দিচ্ছি, এখানেও লেখা আছে, পড়বা। ওকে, বিষাক্ত মাশরুম কিভাবে চিনবো? তুই মনে কর ক্যাম্পেইনে গেছো পাহাড়ে, তখন যাতে অন্তত না খায়, মানে খায় যাতে না মরো। বিষাক্ত মাশরুম গুলা উজ্জ্বল হয়, দেখবা নিষিদ্ধ জিনিসের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে, নিষিদ্ধ জিনিস বেশি সুন্দর থাকে। যেহেতু বিষাক্ত মাশরুম নিষিদ্ধ, দেখবা এটা উজ্জ্বল, অম্ল গন্ধযুক্ত, মানে টক, ঝাঁঝালো। বেসিডিউ স্পোর গুলা বেগুনি, যেগুলা বিষাক্ত, বতে হচ্ছে বেগুনি, বতে বিষাক্ত, বতে হচ্ছে বেগুনি, ভুল করবো না আশা করি। আর প্রখর রোদে জন্মায় না, ছায়া প্রিয়, রোদের মধ্যে জন্মায় না, আমার ছায়া প্রিয়। কাঠে জন্মায়, কাঠের মধ্যে জন্মায়, যেটা কাঠের মধ্যে জন্মাবে সেটা কি খারাপ? ওকে, উদাহরণ দেখো, পড়াইছি কিনা। এই যে দেখো, এক্স মানে এটা বাদ, ভিরোসা বিষাক্ত, স্যালোয়েস মানে তেলে দাও। বলো পড়াইছি কিনা, বলো পড়াইছি কিনা, পড়ার কষ্ট হবে। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যের একটা ছক আছে এখানে, রাইট? তবে এই ছকটা আমরা এখান থেকে না পড়ে আমরা পড়বো হচ্ছে আলিম স্যারের বই থেকে। এখানে আমি দাঁড়িয়ে নিয়ে আসছি, আলিম স্যারের বইয়ের ছকটা আরো সুন্দর করে দেওয়া আছে, অনেক কিছু সুন্দর সুন্দর লেখা আছে, ঠিক আছে? দাগানো আছে, আমি এটা দেখাচ্ছি। শৈবাল আর ছত্রাকের মধ্যে মেইন যে পার্থক্য, সেটা হচ্ছে শৈবাল হচ্ছে সবুজ, দেহ রঙিন সবুজ,
যার কারণে সে ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। এবং সালোক সংশ্লেষণের জন্য আলো মাস্ট, আলো লাগবে, এবং সে খাবার নিজেরটা নিজে তৈরি করতে পারে। ওকে, তাহলে উল্টা ছত্রাকে যদি আসে, দেহে রঞ্জক পদার্থ না থাকায় দেহ বর্ণহীন, ফটোসিনথেসিস ঘটে না, যার কারণে আলো দরকার নাই। তাহলে আমাদের এই 3টা পয়েন্ট গেল। নেক্সট দেখো, সঞ্চিত খাদ্য, সত্ত্বে শৈবাল স দিয়ে মিলাবা স্টার্চ, শৈবালে এস দিয়া কি মিলাবা স্টার্চ মিলাবা। আর ছত্রাক যেহেতু মানুষের সাথে মিট সম্পূর্ণ, এটা হচ্ছে গ্লাইকোজেন। কোষ প্রাচীরের যে অংশ, সতে শৈবাল সতে সেলুলোজ, এস দিয়া মানে স দিয়ে মিলাবা সতে শৈবাল সতে সেলুলোজ। আর ছত্রাকের কতে হচ্ছে কাইটিন, ছত্রাকের কতে কি কাইটিন। শৈবাল মূলত জীবদেহে রোগ সৃষ্টি করে না, মানুষের তেমন রোগ শৈবাল দ্বারা হয় না। ছত্রাক কিন্তু মানুষের অনেক রোগ সৃষ্টি করে, রাইট। আর এই যে দেখো, শৈবাল হচ্ছে জলজ, ওই যে বলছিলাম যে তুমি হচ্ছে পুকুরে গেছো, পুকুরে হচ্ছে পিছলা খেয়ে পড়ে গেছো, কেন পড়ছো? শ্যাওলার কারণে। শ্যাওলা হচ্ছে শৈবাল। আর ছত্রাক গুলা মূলত স্থলজ, একটা জলজ আর একটা স্থলজ। এইভাবে আমরা কিন্তু ছক গুলা পড়াই দিই, ঠিক আছে। তো যারা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে জানো না, এই কোর্সের ডিটেলস গুলো একটু দেখো। আমাদের প্রত্যেকটা ছক গুলা কিন্তু এমনি পড়াই দিই আমরা। এই যে বিজয়টা দেখো, খুব বেশি ইয়া করবো না, জাস্ট হচ্ছে একটা আউটলাইন দেওয়া। বিজয়টা দেখো, এখানে কিছু মিনি কোর্স আছে, মিনি কোর্স দেখো। মিনি কোর্সের মধ্যে হচ্ছে এই যে এইটা দেখতে পারো। এখানে মিনি কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি দেখাই। বায়োলজি এক্সট্রা ইনফো, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে ইংলিশ ভোকাবুলারি আর গ্রামার, এটা বেশি গুরুত্বপূর্ণ। আরটা হচ্ছে তোমার অনুশীলনীর এক্সাম, এটাও গুরুত্বপূর্ণ। অনুশীলনী এক্সামগুলো বারবার প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 3টা মিনি কোর্স চেক করো। কোথা থেকে চেক করবে? আমাদের ওয়েবসাইটে যাবে। আচ্ছা, বায়োলজি এক্সট্রা ইনফো প্রাইসটা দেওয়া ছিল, হ্যাঁ, এটার মধ্যে চেক করবে। আমাদের ওয়েবসাইট লিঙ্কে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট তুলে রাখ, এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিবা, সব ডিটেলস পেয়ে যাবে। ওকে, আর যে পেমেন্ট মেথড, এটারও স্ক্রিনশট তুলে রাখতে পারো, এর একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। ওকে, তাহলে হচ্ছে তুমি এই যে আমাদের ক্লাসগুলো নিলাম না, ছকের উপর আলাদা ক্লাস আমরা নিই, ওই ব্যাচে গেলেই এগুলো সব রেকর্ডেড পেয়ে যাবে, নতুন রেকর্ডেড, সমস্যা নেই। প্রত্যেকটা ছক আমরা ধরে ধরে পড়াই। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে রোগের ক্ষেত্রে, রাইট। আলুর ক্ষেত্রে, আলুর আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটের কথা আমরা শুনছি, তাই না? আইরিশ দুর্ভিক্ষ 1843 থেকে 47, 10 লক্ষ লোক মারা যায় মহাদুর্ভিক্ষ। তার জন্য কোনটা দায়ী? আলু লেট ব্লাইট। যে আলু বিলম্বিত ধসা রোগ বা লেট ব্লাইটের জন্য দায়ী হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টেন্স। এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই যে ছত্রাকটা, এই ছত্রাকের দেহের মধ্যে দেওয়া হচ্ছে মাইসিলিয়াম এবং সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি? এই ছত্রাকটার একই কোষে অনেকগুলো নিউক্লিয়াস আছে, তাই না? এবং এর হস্টোরিয়া আছে, হস্টোরিয়া দিয়ে কি করে? হাইপার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য রস শোষণ করে, আলু গাছ থেকেই মনে করো, ঠিক আছে। তো এই পার্টগুলো অবশ্যই রিডিং দিবা, এই পার্টগুলো অবশ্যই কি করে রিডিং দিবা, সাজানো আছে, দেখাচ্ছি আমি। এবং এই যে ছত্রাকটা, এটা তৈলবিন্দু সঞ্চিত রাখে, খাদ্য হিসেবে তৈলবিন্দু সঞ্চিত রাখে অ্যাগারিকাসের মতো। ওকে, তো এইখানে জাস্ট রিডিং দিবে, এখানে খুব বেশি পড়া নাই। আমি পড়াচ্ছি যে এই জায়গাটা যেখান থেকে প্রশ্ন আসে, খেয়াল করো। এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসতে পারে। রোগের লক্ষণ, আলুর বিলম্বিত ধসা রোগের লক্ষণ, বুঝো বিষয়টা। পাতা ধসে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখো। প্রথমত, পাতায় সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যায়। দাগগুলো পরে বড় হয়ে বাদামি রঙের হয়, শেষ পর্যন্ত লালচে কালো বা কালো বাদামি হয়। আমরা 3টা কালার পাইলাম কিনা বলো? 3টা কালার পাইছি, ধূসর, বাদামি, কালো। তাহলে এটা কিন্তু একটা সিরিয়াল। ধূসর মানে কি? ছাই রং, আস্তে আস্তে বাদামি, আস্তে আস্তে কালো প্রকট হচ্ছে। তাহলে জিজ্ঞেস করতে পারে কোন কোন রং সৃষ্টি হয়, মানে প্রথমে হচ্ছে কি কালার, পরে কি রঙের সৃষ্টি হয়ে এটা হচ্ছে পড়ে যায়, কালচে ভেদা সহ রাগ সৃষ্টি হয়। ওকে, তো এটা হচ্ছে ক্লিয়ার। এবং তোমরা কি বলতে পারবা যে কোনো একটা রোগ উদ্ভিদের ক্ষেত্রে ছড়ানোর জন্য কে মূলত দায়ী? মানে সবচেয়ে আগে বা প্রাইমারি ভাবে রোগটা ছড়ানোর জন্য দায়ী কে? বলতে পারবা? লেখা আছে কিন্তু, তোমরা কমেন্ট করে, আমি দেখাচ্ছি। রোগাক্রান্ত আলু বীজ থেকে রোগের প্রাথমিক সংক্রমণ ঘটে। তার মানে বীজ হচ্ছে প্রাইমারি সংক্রমণের জন্য দায়ী। যে কোনো একটা রোগ প্রাথমিকভাবে ছড়ানোর জন্য বীজ দায়ী। তুমি বীজ যদি তুমি স্টেরিলাইজ করতে পারো, বীজটা যদি ভালো নিতে পারো, রোগ না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে আরো কিছু কারণ আছে। অনিডিয়া মানে যে স্পোর গুলা, এছাড়াও জো স্পোর দিয়ে সেকেন্ডারি সংক্রমণ ঘটে। প্রথমত বীজ থেকে, পরে হচ্ছে এগুলো। পরে বুঝতে পারছো? প্রতিকার কিভাবে করবো?
1% বর্ধ মিশ্রণ ব্যবহার করতে হবে। বর্ধ মিশ্রণ মানে কি? কপার সালফেট CuSO4, লাইম মানে কি? চুন, আর হচ্ছে পানি। এই তিনটার সাথে মিশিয়ে 1% বর্ধ মিশ্রণ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং দেখো এখানে কিন্তু লেখা আছে বীজ থেকেই, শুধুমাত্র এই রোগের ক্ষেত্রে না, অন্য সব রোগের ক্ষেত্রেও বীজ থেকেই প্রাথমিক আক্রমণ ঘটে। বীজ থেকেই কি প্রাথমিক আক্রমণ ঘটে। ওকে, বর্ধ মিশ্রণের কথাবার্তা বলছি, এই বিষয়গুলো সাজানো আছে নিচে, আমি আবারও দেখাবো। দাঁত যোগটা খেয়াল করো, দাঁত যোগটা খেয়াল করো। আমরা হচ্ছে এই নোটের মধ্যে চলে যাই, খেয়াল করো। এই যে দাঁত যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো আমি শুধুমাত্র নিয়ে আসছি। পরীক্ষায় এগুলো আসে, আর বাকিগুলো হচ্ছে বইয়ে লেখা আছে বৈশিষ্ট্য। দাঁত যোগ হচ্ছে ছোঁয়াচে, যার কারণে কোনো একটা মেসে বা হলে একজনের হইলে বাকিদেরও হইতে পারে, ঠিক আছে? ছোঁয়াচে মানে কন্টাজিট। অপর নাম হচ্ছে ডার্মাটোফাইটোসিস। ডার্মা মানে হচ্ছে ত্বক, ত্বকের মধ্যে যেহেতু হয় এই জন্য ডার্মাটো। টিনিয়া, টিনিয়া এটা হচ্ছে এই রোগের জীবাণু থেকে আসছে। আর রিং ওয়ার্ম, তো আগে মনে করো হয়তো এটা মনে হচ্ছে যে কৃমি কারণ, আপনি যদি এটা কৃমি কারণ না, ওয়ার্ম মানে তো কৃমি যা। ওকে, ট্রিকোফাইটিনা এটার যে জীবাণুর নাম সেখান থেকে আসছে, ট্রিকোফাইটন রাবরা সেখান থেকে আসছে। ওকে, তো ট্রিকোফাইটোসিস, সিস মানে তৈরি হওয়া, যেহেতু ট্রিকোফাইটন জীবাণুটা রোগটা তৈরি হচ্ছে তাই নাম দিচ্ছে হচ্ছে ট্রিকোফাইটোসিস। ওকে, তো কারণ কি দেখুন, জীবাণুগুলো মাত্র বললাম, ট্রিকোফাইটন, তারপর হচ্ছে মাইক্রোস্পোরিয়া, তারপর এপিডার্মিফাইটন। এই যে কারণ, এগুলোর কারণে কি হয়? ত্বক, চুল রোগ, এর উপর তোমার দাঁত রোগটা হয়ে থাকে। ওকে, চিকিৎসা হিসেবে অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করা হয়। ফাঙ্গাস মানে ছত্রাক, দাঁত রোগ যেহেতু ছত্রাকের কারণে হয়, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া, যেমন অ্যান্টিবায়োটিক যেমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টি ফাঙ্গাল কি তোমার হচ্ছে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। দাঁত মর্দন নামে একটা পড়া আছে, একটু পরে দেখাবো এই দাঁত মর্দনের পড়াটা, এটাও কাজ করে। আর হচ্ছে জীবাণু শক্তিকাল। জীবাণু শক্তিকাল মানে হচ্ছে তোমার কতদিন পরে এটা জীবাণু আক্রমণ করার পরে কতদিন পরে এটা প্রকাশ পায়। দাঁত রোগটা মনে হচ্ছে 3 থেকে 5 দিন পর প্রকাশ পায়। এরপর হচ্ছে আস্তে আস্তে চুলকানি হয়, পরে ফুলে যায়, লাল হয়ে যায় জায়গাটা। ওকে, আচ্ছা, এখানে কিছু রিভিশন পড়া আছে, রিভিশন আমরা আসবো, সমস্যা নেই, আগে পড়া শেষ করি। আমরা কিন্তু শেষের দিকে আছি ক্লাসের একদম, আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আমরা ক্লাসটা নিব, তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাইকো। আমি একটু বই থেকে দেখা দিচ্ছি মেইন পড়াগুলো, মেইন পড়াগুলো দেখা দিচ্ছি। দাঁত রোগ বা ডার্মাটোফাইসিস, এটাকে সংস্কৃত ভাষায় ধৈর্য রোগ বলা হয়, ইংরেজি ভাষায় রিং ওর্ম বলা হয়, যদিও এর জন্য কোনো ওর্ম বা হচ্ছে কৃমি দায়ী না, এটা জন্য ছত্রাক দায়ী। আচ্ছা, কি কি জীবাণু দায়ী? ট্রিকোফাইটন রাবরা, ট্রিকোফাইটন বলছি, এটাকে ট্রিকোফাইটিনা বা ট্রিকোফাইটোসিস বলা হয়, লেখা আছে কিন্তু। মাইক্রোস্পোরাম দিয়ে হয়, এপিডার্মিফাইটন দিয়ে হয়, সব কিন্তু লেখা আছে এখানে, মাস্ট পড়তে হবে। এই রোগের শক্তিকাল 3 থেকে 5 দিন লেখা আছে। তো আমি একটু যেটা বললাম যে প্রথমে আক্রমণ ছোট ছোট লাল গোটা হয়, সামান্য চুলকায়, তারপরে আস্তে আস্তে এটা কি বৃত্তাকারে বড় হতে থাকে। তো যাদের দাঁত রোগ হয়েছে তারা তোমরা বুঝছো আসলে এটা কি জিনিসটা কি, আহামরি কিছু না। ছোঁয়াচে রোগ অলরেডি বলছি, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে। মাথায় দাঁত হলে, যদি মাথায় দাঁত হয় তখন কি করতে হবে? মাথা নেড়া করে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করতে হয়। স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার মানে দিয়ে মলমটা, অ্যাসিড আবার ডাইরেক্ট ঢালা দিও না, স্যালিসিলিক অ্যাসিড দিয়ে যে মলম, সেই মলমটা, তো এই মলমটা দিয়ে হচ্ছে দিলে দাঁত রোগ ভালো হয়েছে। ওকে, এছাড়া হচ্ছে তোমার দাঁত মর্দন ব্যবহার করা যায়। ওকে, এই দেখ তোমার হচ্ছে কেড়ে, এটার আবার কেড়ে হচ্ছে এখানে মলম জাতীয় ওষুধের কাজ না সামনে তোমার হচ্ছে আক্রমণস্থলে ভালো মতো চুলকিয়ে দাঁত মর্দন গাছের পাতা বা রস লাগালে 2-3 দিনে দাঁত ভালো হয়। আশা করি দেখতে পাইছো এই যে দাঁত মর্দন গাছের পাতা বা রস, তো দাঁত থেকে এই দাঁত মর্দন, বুঝতে পারতেছো তো আমারই কিছু না। আমরা এখন একটু রিভিশনে যাচ্ছি। মানুষের রোগ রিভিউ, এগুলো তো রিভিশন, ঠিক আছে? ক্লাসের শেষে আমরা একটু রিভিউ করতে। জাইগোমাইকোসিস, মস্তিষ্ক ফুসফুস খাদ্যনালী, মনে আছে? জাইগোমাইকোসিস। ওকে, এর জন্য হচ্ছে মিস্টার, মনে আছে? মিস্টার বলছিলাম, মিস্টারে মস্তিষ্ক ফুসফুস এবং খাদ্যনালীতে রোগ হয়েছে, মিস্টার মিউকোরাইজোপাস। ওকে, পুরুষাঙ্গের রোগ ক্যান্ডিডা ট্রিকোডার। ক্যান্ডিডা মানেই জননাঙ্গ, বলছিলাম ক্যান্ডিডা মানেই জননাঙ্গের রোগ, ক্যান্ডিডা মানেই জননাঙ্গের রোগ। এরপর হচ্ছে, তোমার কি আসো ক্লাসে? ক্লাসে আসো? ওকে, তারপর হচ্ছে আমাদের যক্ষার মতো কক্সিডিওমাইকোসিস, স্যাক ফাঙ্গাস দিয়ে হয়। লাস্টে হচ্ছে ব্রঙ্কোমাইসিস, এটা হচ্ছে অ্যাপসিডিয়া হয়। দেখে ক্যান্ডিডিয়াসিস কার জন্য হবে? ক্যান্ডিডার জন্য হবে। কোথায় হবে? মুখ, নাক, গলা, মাউথ অ্যান্ড থ্রোট, মাউথ
থ্রোট, ঠিক আছে, মুখ, গলা, এইসব জায়গায়। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাথলেট ফুট দেখলাম। অ্যাথলেট ফুট হাতের তালুতে হইতে পারে, আঙ্গুলের পাশে হইতে পারে, এবং অ্যাথলেট ফুটের জন্য ছত্রাক এবং ব্যাকটেরিয়া দায়ী। ওকে, টিনিয়া কুচকির দাঁতের জন্য দায়ী, ঠিক আছে, কুচকির দাঁত, প্রশ্ন আসতে পারে কুচকির দাঁতের জন্য দায়ী কে? টিনিয়া প্লুরিস, ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু পড়া শেষ, তো পড়া শেষ হওয়ার আগে আমি তোমাদের মাজদা ম্যামের বই থেকে একটা ছক পড়াবো এবং আমার একটা স্পেশাল নোট পড়াবো। কিরে কই? এই যে, আশা করি দেখা যাচ্ছে, সবাই একটু জানাও দেখা যাচ্ছে কিনা, এটা কি মানে জিনিসটা কি বলতেছি, এই জিনিসটা কি? এটা স্পেশাল নোট, তোমরা অবশ্যই নোট করে ফেলবা, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে, ঠিক আছে? তুমি বিগত বছরের প্রশ্ন দিয়ে অ্যানালাইসিস করো, দেখবে যে অনেকগুলো প্রশ্ন। শৈবাল ছত্রাক অধ্যায় পড়ছো, বাট এই জিনিসটা গুছাও নাই, যে তোমার পুরো অধ্যায় পড়াটা বৃথা যাবে। ডিজিজ অফ প্ল্যান্টস, কি কি জিনিস দ্বারা প্ল্যান্টে ডিজিজ হইতে পারে? ভাইরাস দ্বারা হইতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ছত্রাক দ্বারা হতে পারে, শৈবাল দ্বারা হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে টমেটোর ক্যান্সার রোগের জন্য দায়ী কে? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক। পরীক্ষায় প্রশ্ন আসবে ধানের পাতা ধসা রোগের জন্য দায়ী কে? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক। এই হচ্ছে অপশন। পরীক্ষায় প্রশ্ন আসবে আলুর লেট ব্লাইট রোগের জন্য দায়ী জীবাণুকে? শৈবাল, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া। এই হচ্ছে তোমার প্রশ্ন। একদম সুন্দর করে, এটা আমি আসলে পড়ানোর কিছু নেই, আমি যদি পড়ায় দিই তাহলে আসলে রিডিং পড়ায় দেওয়া হবে, আমি রিডিং পড়ায় লাভ নেই আসলে। আমি জাস্ট এটা দেখাইলাম যে পার্থক্যগুলো খেয়াল কর। ধানের টুংরো ভাইরাস দ্বারা, গমের টুন্ডু ব্যাকটেরিয়া দ্বারা। বুঝছো বিষয়টা? একটা টুংরো আর একটা টুন্ডু, একটা ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে দেখো আলুর যে স্ক্যাব দেখা যাচ্ছে কিনা? আলু স্ক্যাব হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, আবার আলু পাতা ধসা ছত্রাক দ্বারা। কথা বুঝতেছো? নোট করে ফেলবা। আমি বুঝতে পারছি তো কি পড়া? আচ্ছা, এখন আসো এখানে, এটা কার বইয়ের? এটা হচ্ছে মাজেদা ম্যামের বইয়ের। এটা দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ হবে। অপুষ্পক উদ্ভিদের 3টি বিভাগের মধ্যে তুলনা। অপুষ্পক উদ্ভিদের থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে থ্যালোফাইটা, আমরা হচ্ছে যে শৈবাল পড়ছি, ছত্রাক পড়ছি, এর আন্ডারে কিন্তু পড়বে, এবং এর চারটা উন্নত হচ্ছে ব্রায়োফাইটা, এর চারটা উন্নত হচ্ছে টেরিডোফাইটা। তো পুষ্পায়ন, এরা সবাই দেখবা অপুষ্পক উদ্ভিদ, তার মানে এগুলো সেম, এই তিনটা সেম। বীজের মধ্যে এটার বীজ হয় না, এটারও বীজ হয় না, এটারও বীজ হয় না। আমরা জানি নগ্ন বীজিতে গিয়ে প্রথম বীজ তৈরি হয়, তবে বীজটা কি থাকে? নগ্ন থাকে। আর আবৃত বীজিতে আবৃত থাকে। ওকে, এটা হচ্ছে সেম। বংশবৃদ্ধি ক্ষেত্রে দেখো সাধারণত স্পোরের মাধ্যমে এইগুলো কি সেম। বুঝতে পারছো পড়াগুলো? প্রশ্ন কেমন আসতে পারে? দৈহিক গঠন, এরা থ্যালোয়েট, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, বিভেদিত ওয়ার্ডটা ব্যবহার করছে, রাইট? মানে বিভক্ত করা যায়। এরাও থ্যালোয়েট, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, আর এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তার মানে এরা একটু হইলেও উন্নত, রাইট? একটু হইলেও উন্নত। বুঝতেছো জিনিসটা? 4 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। দেহ কোষের সংখ্যা, এরা এককোষী বা বহুকোষী, শৈবাল ছত্রাক। এরা অলওয়েজ বহুকোষী, তাহলে এই জিনিসটা সেম, আর এরা এককোষী বা বহুকোষী হইতে পারে। পরিবহন টিস্যু আমি বলছিলাম, নোটটা মনে আছে কিনা? এই যে সাজায় দিয়েছিলাম যে আমাদের এলজি, যেটা পুরোপুরি লিখবো না, সমস্যা নেই, এলজি, ফানজাই, ব্রায়োফাইটা, এই 3টা। তারপর হচ্ছে আমাদের টেরিডোফাইটা, তারপর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তাই না? নগ্নবীজি, আবৃত বীজি। এগুলো হচ্ছে অনুন্নত, এগুলো উন্নত। কিন্তু এদের ভাস্কুলার টিস্যু নাই,
এদের আছে, বলছিলাম না টেরিডোফাইটা যেটা, এদের কিন্তু ভাস্কুলার টিস্যু আছে। এই যে টেরিডোফাইটা, এদের কিন্তু ভাস্কুলার টিস্যু উপস্থিত, আর এই দুইটা অনুপস্থিত। মনে পড়ে কালকে পড়াইছে। ভ্রূণের বিষয়টা দেখো, এদের জীবন চক্রে কখনো ভ্রূণ সৃষ্টি হয় না, এদের ভ্রূণ সৃষ্টি হয়, এদেরও হয়। ওকে, এরপর জননাঙ্গ হচ্ছে সর্বদা এককোষী, পড়াইছিলাম কিনা? জননাঙ্গ সর্বদা এককোষী, বহুকোষী হলেও কখনো বন্ধা কোষ দ্বারা আবৃত নয়, সর্বদা এককোষী। আর অলওয়েজ বহুকোষী, অলওয়েজ বহুকোষী। কারণ কি? এই যে মূল দেহ বহুকোষী, মূল দেহ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী, এরা সব বহুকোষী, কখনো এর এককোষী হবে না। এটা মোটামুটি উন্নত জীবনচক্র, হ্যাপ্লন্টিক হ্যাপ্লন্টিক, আর যেটা উন্নত সেটা হচ্ছে ডিপ্লন্টিক। ঠিক আছে, এটা কিনে মনে রাখতে পারো, কারণ আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলছিলাম এই যে এরা হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামিটোফাইটিক, আর এরা হচ্ছে ডিপ্লয়েড, তাই না? এটা হ্যাপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড, ওইখান থেকে মনে রাখতে পারো, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লন্টিক, ডিপ্লয়েড থেকে ডিপ্লন্টিক। কলা দিয়ে বুঝতে পারতেছি কিনা? প্রধান দেহ গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটিক, স্পোরোফাইটিক, মাত্র যেটা বললাম। হ্যাপ্লয়েড মানে কি? গ্যামিটোফাইটিক। ডিপ্লয়েড মানে কি? স্পোরোফাইটিক। টেরিডোফাইটা স্পোরোফাইটিক। পড়া কি বুঝতে পারতেছি? দেখো পড়া কতটা সহজ করে দিয়েছি তোমাদের জন্য। ওকে, তাহলে এগুলাই, এর বাইরে কিছু নাই। তাহলে আমাদের আজকের ছত্রাক ক্লাসের মাধ্যমে শৈবাল ও ছত্রাক সম্পূর্ণ অধ্যায় আমরা শেষ করলাম, এবং এই ক্লাসগুলো তোমরা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবা, টেনশন নাই। ক্লাসের যা কিছু পড়াইছি সম্পূর্ণ নোট স্লাইড, এই যে লাইভটা এইটার কমেন্টে পেয়ে যাবা ড্রাইভ লিঙ্ক। এছাড়াও ইউটিউবে আপলোড করলে তার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তোমাদের কাজ হবে এইটা মিলায়া পড়া, স্লাইডগুলো সহ মিলায়া পড়া। আমি যে ট্রিকগুলো দিয়েছি মাস্ট ফলো করা, এমন ভালো কারণ নয় হ্যাঁ ভাইয়া ট্রিক দিয়েছে আমি পড়বো না, তাহলে একদম ডিরেক্ট মারা খাবা। কারণ এই অধ্যায়ে এত এত উদাহরণ তুমি এমনি মনে রাখতে পারবা না, যদি তুমি এক্সট্রিম লেভেলের ভালো স্টুডেন্ট না হও, এক্সট্রিম লেভেলের ব্রেইন ভালো না হয়, মারা খাবা। আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা হচ্ছে ট্রিকগুলো ফলো করবে। ওকে, এবং অবশ্যই আলিম স্যারের বই, আদিম স্যারের বই থেকে ছকগুলো পড়বা, আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো অবশ্যই পড়বা। ওকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।